আমরা 3 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ব্যাক করব। আসসালামু আলাইকুম। আমরা এটা কি কমপ্লিট হলে আমাদের ইনবক্সে দিয়ে দিবে এরকম? মানে না, আমাকে জাস্ট কয়েকজনে শেয়ার করলে হবে, সব করতে হবে তা না, কয়েকজনে শেয়ার করলে হবে আর কি। কারণ বক্সে দিলে আমার আবার এটাকে ইয়ে করে অনেক সময় লাগবে তো। আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি শেষ হয়ে থাকে তাহলে শুরু করতে পারেন। মানে হু ওয়ান্টস টু বি ফার্স্ট, ভলান্টিয়ারিং ফার্স্ট, কে ইয়ে কথা বলতে চাচ্ছেন? প্ল্যানিং স্টেজে আমরা কি কি করতে পারবো, কি কি করব এই পিকনিকটা অর্গানাইজ করার জন্য কয়েকটা অ্যাক্টিভিটি যদি বলেন আমাকে। জি জি, আমি প্ল্যানিং স্টেজে আমি চিন্তা করেছি যে প্রজেক্টের অ্যাক্টিভিটি ও এরিয়া গুলো নির্ধারণ করবো, যে এটা আমার প্রজেক্টটা কি বেসমেন্ট হবে এবং এটার একটা অ্যাকশন প্ল্যান তৈরি করব, একটা অ্যাক্টিভিটি এবং অ্যাকশন প্ল্যান। আচ্ছা, তারপর প্রজেক্টের প্রয়োজনীয় এলিমেন্টারি গুলো নির্ধারণ, ক্ষেত্রে আমার কি কি এলিমেন্টারি বা কি জিনিস প্রয়োজন। এর পাশাপাশি প্রজেক্টের আমরা এই প্রজেক্ট থেকে ইনপুট আউটপুট, কতটুকু ইনপুট দিয়ে কতটুকু আউটপুট চাচ্ছি, আমাদের উদ্দেশ্য এটা আমরা এখানে তৈরি করব। জি, অবজেক্টিভ, ঠিক আছে, গুড। আচ্ছা, আর অন্য কেউ কি শেয়ার করবেন প্ল্যানিং স্টেজে কি করা যায়? প্ল্যানিং স্টেজে প্রথমত আমাদের কেন করব এই পিকনিকটি, যেমন আমাদের আসুনা ফাউন্ডেশনের যারা এমপ্লয়ি আছে ওনাদের রিফ্রেশমেন্টের জন্য আমরা এটা আয়োজন করব। দ্বিতীয়ত প্ল্যানিং স্টেজে আমরা যে কি কি কাজ করব সেগুলোর বিস্তারিত বর্ণনা, আমরা টাস্ক ডিটেইলসটা তৈরি করব, যেমন স্পট নির্ধারণ, কোথায় যাওয়া যেতে পারে, কারা যাবে, যাতায়াতটা কেমন হবে, কোথায় অবস্থান করতে হবে, কি কি ইভেন্টস থাকবে, খাবার দাবার বা ইত্যাদি যাবতীয় বিষয়গুলো কেমন হবে, কতদিনের পিকনিক হবে, কার দায়িত্ব কি হবে, হ্যাঁ কিভাবে ফেরা হবে ইত্যাদি পুরো পিকনিকের যতগুলো টাস্ক আছে ওয়ার্ক গুলো আমরা আইডেন্টিফাই করব এবং এগুলো কিভাবে কোন ক্রাইটেরিয়া এগুলো মেনটেন করব সেগুলো বিস্তারিত আমরা লিখব। প্ল্যানিং স্টেজে আমরা এই জিনিসটা করব। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আচ্ছা, আর অন্য কেউ কি আছেন যেটা কভার হয়নি এখন পর্যন্ত প্ল্যানিং স্টেজে, নতুন কিছু? আমার আরেকটা ব্যাপার এমন হতে পারে যে যারা যারা যেতে চাচ্ছেন তাদের তালিকা প্রস্তুত করব আমরা প্রথমেই, এবং যদি কোনো বাজেট থাকে সেটা কালেকশন কিভাবে হবে সেটা তৈরি করব আমরা প্ল্যানিং স্টেজে। আচ্ছা, গুড। জি জি, আচ্ছা, মোটামুটি আমার মনে হয় আপনারা সবকিছুই কভার করছেন। আর কি কেউ আছেন এড করার জন্য কিছু যেটা কভার হয়নি? আমাদের প্রবলেম গুলো কি হতে পারে আমরা এটা নিয়েও একটা আগে থেকেই ধারণা। আচ্ছা, আমার মনে হয় একটু সবাই একটু যারা হ্যান্ড রাইজ আগে করছেন তারা একটু বলেন, যেমন নোমান ভাই করছেন। আমি যেটা বলি, যেগুলা কভার হয়ে গেছে ওগুলা বলা দরকার নেই, নতুন কিছু যদি থাকে এর বাইরে যেটা কভার হয়নি আর কি। আচ্ছা, আপনারা একটু হ্যান্ড রাইজ করে রাখেন যাতে আমরা বুঝতে পারি। জি, নোমান ভাই একটু বলেন। স্যার, প্ল্যানিং স্টেজ আমার কাছে কোন জিনিসটা কেউ বলেনি, সেটা হচ্ছে আমরা শুরুতে একটা কোর প্ল্যানিং টিম দিয়ে দিতে পারি, আর হচ্ছে আমরা সাইট সিলেকশন এই বিষয়গুলো আমরা শুরুতে প্ল্যানিং স্টেজে অ্যাড করতে পারি, বাকিরা যা আছে সেটার সাথে। আচ্ছা, ঠিক আছে, সাইট সিলেকশন ঠিক আছে, হ্যাঁ এগুলো কভার হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাকে ডিজাইন স্টেজে আসেন। এবার আপনাদের কি কি অ্যাক্টিভিটিস ডিজাইন স্টেজে? ওস্তাদ ফয়সাল রহমান উনি মনে কিছু বলতে চাচ্ছেন স্যার, একটু হ্যাঁ প্লিজ ওস্তাদ ফয়সাল রহমান। জি স্যার, আমি প্ল্যানিং স্টেজের ভিতরে একটা বিষয় অ্যাড করার বিষয়টা আমি মনে করছি এটা অ্যাড করা যেতে পারে, যে আমরা যেহেতু যে সকল ট্যুর করে থাকি আমাদের ভিতরে মেল এবং ফিমেল উভয় ধরনের লোক থেকে থাকে, সেক্ষেত্রে আমরা যদি ট্যুরের ভিতরে গিয়ে কিভাবে পর্দা মেনটেনের বিষয়টা রক্ষা করতে পারি এবং সেই বিষয়টা কিভাবে আলাদাভাবে সেপারেট রাখা যায় সেই বিষয়টাও প্ল্যানিং এর মধ্যে থাকাটা আমি মনে করছি অত্যন্ত জরুরি একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, এক্সেলেন্ট। ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে সোহেল রানা ভাই একটু যদি বলতেন, উনি হ্যান্ড রাইজ করে আছেন। সোহেল রানা সাহেব বলুন। আচ্ছা, আব্দুর রহমান ভাই যদি থাকেন, হ্যান্ড রাইজ করে আছেন। হ্যাঁ হ্যাঁ, আমি আমার পরিকল্পনা শেয়ার করেছি। উনি করেছেন। ওকে ওকে ওকে, ঠিক আছে, হ্যান্ড রাইজ। ওকে স্যার, আমরা নেক্সট স্টেজে পেয়েছি, এবার ডিজাইন স্টেজে আসি।
ডিজাইন স্টেজে কি কি কাজ আপনারা মনে করেন এরপর করব আমরা, কি কি কাজ করা দরকার? ডিজাইন স্টেজে আমরা প্রথমে একটি টিম নিশ্চয় গঠন করব এটি বাস্তবায়নের জন্য। আমরা একটা ট্রেকিং শিট মেনটেন করতে পারি যেখানে এই টিমের কার কি দায়িত্ব থাকবে সেটা আমরা থাকবে, এবং এটা সম্পন্ন হয়েছে কিনা সেই শিটে থাকবে, যে সম্পন্ন হলে উনি এটা সম্পন্ন লিখবে। সবশেষ দায়িত্বশীলরা ঠিকমতো যথাসময়ে এই কাজগুলো করছেন কিনা আমরা এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার চেষ্টা করব। যদি কেউ পিছিয়ে থাকেন বা যথাসময়ে কাজ করছেন না, আমরা সেই বিষয়টাতে পদক্ষেপ নেব। আচ্ছা, এটা ডিজাইন ফেজের কথা বলছেন আপনি, রাইট? জি। আচ্ছা, আপনার লাস্ট পয়েন্টটা যেটা বলছেন আপনি যে সবাই কাজ করছে কিনা, সেটা কিন্তু আমাদের আসলে সেটা আসতেছে আমাদের মনিটরিং এ। সরি, আসলে পরিকল্পনা, মনিটরিং এবং ইভ্যালুয়েশন লার্নিং এই চারটি বিষয় বলছিলাম। ঠিক আছে, আপনার এখানে যেটা আছে ডিজাইন ফেজে ওটা আসবে, আর মানে আপনি যেভাবে এক্সপ্লেইন করেছেন এটা মনিটরিং এ আসলে মানে এটা আরো ইফেক্টিভ হবে আর কি। বাট আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, ডিজাইন ফেজে আমাদের এই ধরনের কাজ করা দরকার আছে। আচ্ছা, এনিবডি এলস প্লিজ? আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের পুরো ট্যুরে কি কি ধরনের কি কি মেনু থাকবে, মেনু খাবার মেনু হতে পারে, এর সঙ্গে কি কি ধরনের আরো কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ এর জন্য কোনো অর্থাৎ কোনো কালচারাল প্রোগ্রাম থাকবে কিনা, অর্থাৎ পুরো ট্যুরটাকে ডিজাইন করে করা। আচ্ছা, আপনি যেটা বলতেন সেটাকে আমরা প্ল্যানিং স্টেজে করলে পুরো ভালো ট্যুরের হবে, একটা প্ল্যানিং স্টেজে করব। না, প্ল্যানিং স্টেজে তো থাকবে যে কি ট্যুরটা কোথায় হবে, এটা এই ট্যুরের আমার লক্ষ্যটা কি, কোথায় যাব, কিভাবে যাব, এর পাশাপাশি যে কি যে কি পয়েন্ট গুলো থাকছে প্ল্যানিং স্টেজের, সেটাকে আরেকটু ওয়েল ডেকোরেট করে, যে পার্ট পার্ট করে আর কি, পার্ট করে আপনারা সেখানে বাজেটিং নিয়ে আসতেছেন, তাই না? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে কিন্তু অনেকে হাত তুলে আছে, আমরা জি একটু জি বলেন। নাম বলার পরে কথা বললে ভালো হয়, কারণ অনেকে হাত তুলে আছে। হ্যাঁ, আচ্ছা দেখতেছি বলেন যদি বলেন একটু সুযোগ বলেন। দিতেন। আচ্ছা বলুন। আচ্ছা, তারপরে হচ্ছে আসসালামু ওস্তাদ আলাইকুম ফয়সাল রাহমাতুল্লাহ। রাশিদ। আসসালামু আলাইকুম স্যার, আমি মনে করছি যে ডিজাইন এবং বাজেটিং এর মধ্যে আমাদের ট্যুরের সম্পূর্ণ একটা শিডিউল তৈরি করে ফেলতে পারি, যে কোন সময় কি হবে, কয়টার সময় আমরা কোন প্রোগ্রামটা করব, এবং আমাদের মেনু কি হবে আগেই বলা হয়েছে। তো আমাদের যে বাজেটটা থাকবে সেই বাজেট অনুযায়ী কোন জায়গায় কি হবে, মেনু, খাবারের মেনু এবং একটা সম্পূর্ণ শিডিউল আমরা পরিপূর্ণ ট্যুরে তৈরি করে ফেলতে পারি। কোন টাইমে কি হবে এটার একটা ডিজাইন আমরা মনে হয় যে এই পার্টে আমরা করে ফেলতে পারি। হ্যাঁ, গুড। আর প্ল্যানিং এর জন্য আর কি কেউ? তারপরে হচ্ছে সজীব ভাই প্লিজ বলুন, কিছু জানি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি একটু ডিজাইন এন্ড বাজেটিং একটু বলতে চাই। ডিজাইন বলতে আমি যেটা মনে হচ্ছে, আমার ভেন্যুটা কোথায় হবে, এটা কেমন হবে, আমার গেস্টের লেভেল আমি বিবেচনা করে ওইরকম একটা উল্লেখযোগ্য ভেন্যু সিলেক্ট করা, এবং এর জন্য ফেস্টুন বা ব্যানার জাতীয় কোনো কিছু প্রচারণা বা আমার এটাকে সুন্দর করে হাইলাইট করার জন্য যে কাজগুলো আমাকে করতে হবে সেগুলোর একটা সুন্দর লিস্ট তৈরি করা, এবং পার্ট বাই পার্ট এগুলো আমার সার্ভিস টিম দিয়ে এগুলোকে কমপ্লিট করা। আর এক্সেলেন্ট জি জি জি, তারপর আব্দুর রহিম ভাই। জি, নকশা এবং বাজেটের মধ্যে অনেকগুলো বিষয় আসতে পারে। এর মধ্যে একদম পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে আমাদের খাবার কখন হবে, কি খাবার হবে, এবং যত ধরনের আয়োজন আছে, কোনটা কখন শুরু হবে, কখন শেষ হবে, এ সকল বিষয় আসতে পারে। এবং বাজেটের সম্ভাব্য হিসাবটাও, বাসের জন্য এত, খাবারের জন্য এত, এবং সবচেয়ে ভালো হয় যদি প্রাথমিক চিকিৎসার জন্য কত টাকা খরচ হতে পারে, বা এই যদি কোনো ব্যবস্থা নেওয়া থাকে, তাহলে যেহেতু অনেক দূরে যাওয়া হতে পারে। জি, এক্সেলেন্ট। আর কেউ অ্যাড করবেন? স্যার একটা জিনিস হচ্ছে, একটা টপিকে কয়জন সর্বোচ্চ বলা যেতে পারে? আসলে আমি জাস্ট এই দুইটাতে পয়েন্ট বেশি দিব, কারণ ইমপ্লিমেন্টেশন, মনিটরিং, ইভালুয়েশন ওগুলোতে আমি খুব একটা সময় নিব না। আমি এই দুইটাতেই মেইন, এই দুটো হলে বাকিগুলো জাস্ট আমি বলে যাব। ওকে ওকে, ঠিক আছে। আমাদের আর দুইজন মনে হয় বাকি আছে, একজন হচ্ছে আর দুইজন ভাই। দেন তারপরে, হ্যাঁ, কারণ আমি আর 2 মিনিটের মধ্যে এই স্লাইডটা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। বলেন, আর কে অ্যাড করবেন?
জি, রুমান ভাই বলেন, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন। রুমান ভাই, আর কেউ কি কিছু বলতে চাচ্ছেন এই আসসালামু বিষয়ে? আলাইকুম রাহমাতুল্লাহ। জি, স্যার আলামিন আমাকে ভাই কি বলেন। শুনতে পাচ্ছে? জি 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 স্যার। নির্দিষ্ট প্ল্যানিং এবং ডিজাইন বাজেটিং এর পরপরই আমাদের যে জিনিসটা করা উচিত, সেক্ষেত্রে ছোট্ট একটা টিম হলেও যারা অভিজ্ঞ প্লেস ভিজিটিং এর জন্য, তারা নির্দিষ্ট স্থানটা ভিজিট করে এবং সেখানকার পরিবেশ সম্পর্কে যদি পরিপূর্ণ একটি আইডিয়া এনে সবাইকে জানাতে পারে, সেক্ষেত্রে তাদের পূর্ব পরিস্থিতি খুব সুন্দর একটা প্রস্তুতি নিয়ে তারা সেখানে ভিজিট করতে পারে এবং জিনিসটা খুব মনোরম হবে বলে মনে হয়। জি, এক্সেলেন্ট এক্সেলেন্ট। জি, আরেকজন কেউ আছেন? রবি আহমেদ ভাই বলেন। রবি আহমেদ ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিজাইন এবং বাজেটিং এর ক্ষেত্রে আমাদের ভেন্যু সিলেক্ট হওয়ার পরে বা অন্যান্য প্ল্যান কমপ্লিট হওয়ার পরে আমাদের কি কি ইভেন্ট থাকবে, ইভেন্টগুলো ভাগ করে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে সেটা বুঝিয়ে দেওয়া, এই ইভেন্টগুলো বাস্তবায়ন করার জন্য কি কি ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো অ্যারেঞ্জমেন্ট করা এবং সেগুলো কে কখন ডিস্ট্রিবিউট করবে, খাবার কখন দেওয়া হবে, এইগুলো টোটাল প্ল্যান করে সেই দায়িত্বগুলো বুঝিয়ে দেয়। এটাই ডিজাইনের ভিতরে থাকবে এবং প্রত্যেকটা সেগমেন্টের জন্য কত টাকা খরচ হতে পারে সেটার বাজেটটাও এখান থেকে বের হয়ে আসবে। আচ্ছা, এক্সেলেন্ট এক্সেলেন্ট। তাহলে সবাই মোটামুটি কন্ট্রিবিউট করেছেন, রাইট? আর কি কেউ আছেন? আমি তাহলে একটু কনক্লুড করি। না, আমরা সামনে আগাতে পারি এই বিষয়টা। জি, আমার ওকে, গুড। আচ্ছা, দেখ, আমি আসলে আপনাদেরকে একটা ছোট্ট এক্সারসাইজ দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। সেটা হলো আমার অবজেক্টিভটা ছিল যে একটা প্রজেক্ট প্রপোজাল যখন আমরা ডেভেলপ করি বা একটা প্রজেক্টের আইডিয়াস যখন ডেভেলপ করি, তখন আমাদেরকে অনেক জিনিস কনসিডারেশন আনতে হয়। আপনারা কিন্তু প্ল্যানিং স্টেজে অনেক কিছু বলেছেন, প্রায় 20 থেকে 25টা অ্যাক্টিভিটিস, সবগুলাই সঠিক। আচ্ছা, সেখানে যেমন আপনারা বলেছেন যে আমরা প্রথমে একটা অ্যাক্টিভিটি প্ল্যান করতে হবে, তারপর তার আগে প্রথমে আপনারা একজনে মেনশন করছেন অবজেক্টিভ ঠিক করতে হবে, কেন আমরা যাচ্ছি, তারপর আমরা কি কি কাজ করব, সেখানে তারপর কি কি ইভেন্ট থাকবে, সেখানে তারপরে আমরা সেটা কয়দিনের জন্য হবে, তারপর আপনারা আবার মেনশন করেছেন পর্দার ব্যাপারটা, তারপরে আপনার এই কারা কারা যাবে, তারপরে এই যে সবকিছুই কিন্তু প্ল্যানিং এর পার্ট। তা আমরা যেটা করি, আপনারা প্ল্যানিং করলেন, প্ল্যানিং করার পর এরপর আপনারা খুব সুন্দরভাবে মেনশন করেছেন যে হয়তো একটা ছোট টিম করে তারা ফিল্ডে যাবে, তারা দেখে আসবে আসলে যে প্ল্যানটা করেছি যেখানে আমরা যাওয়ার কথা সেই জায়গাতে ওই সুযোগগুলো আছে কিনা, কি কি প্রতিবন্ধকতা আছে, সবকিছু হিসাব টিকাশ করার পরে সবকিছু যখন আপনাদের ইনফরমেশন ক্লিয়ার এবং কারা কারা যাচ্ছে বা টেন্টেটিভ কতজন গেস্ট হতে পারে, তারপর আপনারা সব ইনফরমেশন গুলো নিয়ে এসে দেন একত্রে একটা মিটিং করলেন অথবা এক জায়গায় বসলেন, বসার পরে কি করলেন আপনারা, এরপরে আপনারা একটা ডিজাইন করার চেষ্টা করলেন। ওকে, তাহলে আমরা কি কি অ্যাক্টিভিটিস করব, এটার একটা অ্যাক্টিভিটি প্ল্যান করা, তারপরে কিছু কমিটি ফর্ম করা, কাকে কাকে রেসপন্সিবিলিটি দেওয়া হবে, কি কিভাবে আমরা সেইগুলোকে রেসপন্সিবিলিটি গুলোকে কেউ ভাগ করে দিব। তারপর আপনারা খুব নাইসলি মেনশন করেছেন যে কিছু একটা ট্র্যাকিং শিট অথবা একটা টিক বক্স থাকবে যে এই কাজটা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা হয়েছে কিনা সেটা নিয়ে আবার মনিটরিং করা এবং সেটা টিক দেওয়া, সবকিছুই কিন্তু আসলে একটা প্রজেক্টের পার্ট। এখন মোটামুটি এর উপর ভিত্তি করে আমি আপনাদেরকে আমার নেক্সট যে স্লাইড গুলো আসবে সেখানে আমি এখান থেকে কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। তো এটা হলো এই যে আপনারা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হলো এই যে ধরেন একটা ছোট একটা পিকনিক যেটা আসলে অর্গানাইজ করা আমাদের পক্ষে, অনেকেই হয়তো অর্গানাইজ করেছেন, কিন্তু আপনাকে দায়িত্বটা দেওয়া হয় তখনই কিন্তু আপনি স্টার্টেড থিঙ্কিং যে কিভাবে আমি, অনেকগুলো পয়েন্ট আপনার কাছে চলে আসে, এর মধ্যে রিস্কের কথা আপনারা বলেছেন খুবই সুন্দরভাবে। সেই পয়েন্টগুলো যখন সবকিছু যখন একত্রে এনে আপনি যখন সব ইনফরমেশন আপনার কাছে থাকে, তখন কিন্তু আপনার জন্য প্রজেক্টটা ডিজাইন করাটা খুব ইজি হয়। এখন আপনি ডিজাইন করতে এসে দেখা গেল যে আপনি অনেক কিছু করলেন, হঠাৎ করে মনে হলো আচ্ছা আমরা যে যাবো, গাড়ি তো আমরা হিসাব করছি 10টা গাড়ি লাগবে, এখন 10টা গাড়ি পাচ্ছি কিনা, তখন আবার আপনি ব্যাক করতেছেন, গাড়ির সাথে কন্ট্যাক্ট করতেছেন। আপনাদের যে মেনুগুলো আছে সেই মেনুগুলো যেটা ঠিক করেছেন সেটা আবার সবার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা, কারো হয়তো কোনো অ্যালার্জি থাকতে পারে, এই থাকতেও সেই থাকতে পারে, ফার্স্ট এডের কথা বলেছেন, অনেক কিছু। কাজে ডিজাইন ফেজে এসে কিন্তু আমাদেরকে এরকম একত্রে, আসলে আমরা প্রথম ইনিশিয়ালি যেভাবে চিন্তা করি সেভাবে হয় না, অনেকগুলো আমাদেরকে কি করতে হয়, কারেকশন করতে হয়। একটা প্ল্যানে কিন্তু কাজ হয় না, অনেকবার
আমাদের রিভাইজ করে করে ফাইনাল করতে হয়। এই ফাইনালটার উপরেই দেন আমরা আপনার ডিজাইন ফেজে এসে আপনি দেন আপনার কমিটি ফর্ম করেন, অ্যাক্টিভিটি ফর্ম, যা 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 করে সবকিছু করেন এবং সেই অনুযায়ী দেন আপনার কাজ শুরু করে দেন, ফান্ড কালেকশন করা, সবাইকে রেজিস্ট্রেশন করা। এরপর আপনার ইমপ্লিমেন্টেশন ফেজে যে আমরা কি করি, দেন আমরা বিসমিল্লাহ করে রওনা দিয়ে দেই এবং সেখানে অ্যাকর্ডিংলি আমরা কাজ করা শুরু করি। কিন্তু যেভাবে আপনি প্ল্যান করেছেন when you are in the field, আপনি দেখা গেল অনেক সময় যেভাবে আপনি প্ল্যান করেছেন ওইভাবে প্ল্যান হচ্ছে না, হয়তো কোনো একটা কারণে হয়তো দেখা গেল ইলেকট্রিসিটি পাওয়া যাচ্ছে না বা ইলেকট্রিসিটি অফ হয়ে গেছে, কাজে আপনি যে প্রোগ্রাম করার কথা সেই প্রোগ্রামটা করতে পারছেন না। হঠাৎ করে একজন হয়তো অসুস্থ হয়ে গেছে, হয়তো পথে একটা বাস আপনার ধরুন চাকা বাস্ট হয়ে গেছে, অনেক ধরনের রিস্ক থাকতে পারে। যার ধরুন আমরা যে প্রজেক্টটা যখন ডিজাইন করি সবসময় কিন্তু আমরা সেই ডিজাইনের মধ্যে যে থাকতে হবে বা এটাতে একটা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এই ধরনের কিছু প্ল্যান রাখতে হবে। সেটা কিন্তু ডিজাইন ফেজে যে ফার্স্ট এ, প্ল্যান এ মানে হলো ইনশাআল্লাহ ইফ এভরিথিং ইজ ওকে, আমরা এটা দিয়ে আমরা, এটা আমাদের মেইন, এটা আমাদের বেস লাইন অথবা বেঞ্চমার্ক। এরপরে যদি কোনো প্রবলেম হয় দেন আমরা সেখান এইভাবে এটাকে মডিফাই করব। এটাতে যদি কোনো প্রোগ্রাম হয় দেন আমরা এইভাবে মডিফাই করবো। এই ধরনের প্ল্যান বি এবং সি রাখা দরকার। একটা প্রজেক্টও কিন্তু ঠিক একইভাবে, আমরা যখন একটা প্রজেক্ট প্রপোজাল ডেভেলপ করি তখন কিন্তু একটা অরিজিনাল প্ল্যান থাকে, বাট এট দ্য সেম টাইম আমাদের কিছু অল্টারনেটিভ প্ল্যানও মনের ভিতরে রাখতে হয় অথবা আমাদেরকে রাখতে হয় সাইড বাই সাইড। ইন কেস আমি যদি প্ল্যান এ ইমপ্লিমেন্ট না করতে পারি তাহলে আমি প্ল্যান বি তে যাবো, কারণ আই হ্যাভ টু অ্যাচিভ দ্য টার্গেট, আই হ্যাভ টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ। আমার অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য আমাকে কিন্তু সবসময় ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। ঠিক আছে, আমরা এবার নেক্সট স্লাইডে যাই। আমি আপনাদের এক্সাম্পল গুলো ইনশাআল্লাহ নেক্সট স্লাইড গুলোতে দিব, এখানে রাখেন। আচ্ছা, আমরা কি সবাই কি প্রজেক্ট এবং প্রোগ্রাম সম্পর্কে শুনেছি? এই টার্মগুলোকে আমরা জানি? সবাই কি, সবার কাছে কি এই টার্মগুলো ক্লিয়ার? প্রজেক্ট কাকে বলে আর প্রোগ্রাম কাকে বলে? কেউ কি আমাকে ডিফাইন করতে পারবেন? হোয়াট ডু ইউ মিন বাই প্রজেক্ট? প্রথমে আসি প্রজেক্টে, তারপর আমরা প্রোগ্রামে যাব। আমরা তো সবাই প্রজেক্ট নিয়ে কাজ করছি, তাই না? এখন শুনেন, এখানে কোনো অ্যাজ আই সে কোনো রাইট আনসার নাই, কোনো রং আনসার নাই, সব আনসারই রাইট। আপনার ধারণা একটা প্রজেক্ট মানে কি? রবি ভাই বলতে চাচ্ছে মনে কিছু, একটু বলেন। রবি ভাই বলেন। রবি ভাই, জি রবি ভাই বলতে চাচ্ছেন, একটু বলেন। জি ভাই, আমার যে কোনো প্রতিষ্ঠানের নতুন কোনো আইডিয়া, তোমরা কি কোনো অ্যাক্টিভিটিজে নেই? তোমরা কি লেহারা নাকি কি রে ভাই? হ্যাঁ, অ্যাক্টিভিটি, জি জি বলেন। যে কোনো প্রতিষ্ঠানের নতুন কোনো অ্যাক্টিভিটি বা আইডিয়া বাস্তবায়ন করার জন্য যে প্রোগ্রামটা হাতে নেওয়া হয়, এটা একটা প্রজেক্ট। আপনি কিন্তু, আমি কিন্তু প্রজেক্ট এবং প্রোগ্রাম বলছি, কাজে আমরা প্রোগ্রামটা ইউজ করতে পারবো না এখন। যে কোনো একটা অ্যাক্টিভিটি যেটা বাস্তবায়ন, নতুন কোনো আইডিয়া বা এইটাকে প্রজেক্ট বলতেছি আমরা। ওই প্রজেক্টের আন্ডারে যদি কোনো ছোট ছোট অ্যাক্টিভিটি থাকে সেটাকে প্রোগ্রাম বলতেছি আর কি, আমি বুঝাতে চাচ্ছি। আপনি প্রজেক্টের কম্পোনেন্ট হিসেবে প্রোগ্রাম বলছেন, ঠিক আছে। এনিবডি এলস? প্রোগ্রামটা প্রজেক্টের অন্তর্ভুক্ত, প্রজেক্টটা বৃহৎ মানে মূল। আচ্ছা, আপনি বলছেন প্রজেক্টটা বৃহৎ, প্রোগ্রামটা হলো প্রজেক্টের পার্ট। আচ্ছা, ঠিক আছে। এনিবডি এলস? আব্দুর রহমান সাহেব, আব্দুর রহিম সাহেব মনে হয় কিছু বলবেন। আচ্ছা, আমি বলছি প্রজেক্ট মানে হলো নির্দিষ্ট, মানে যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য যে কাজটা করা হয় বা হতে পারে, বা স্বল্প মেয়াদী যে একটা পরিকল্পনা করি সেটা হলো একটা প্রজেক্ট। আর জি জি, প্রোগ্রাম, আর প্রোগ্রামটা হলো একটা একটা বৃহৎ বা দীর্ঘমেয়াদী কাঠামো যার অধীনে একাধিক প্রজেক্ট চলতে পারে এবং যেটা নিয়মিত এবং ধারাবাহিক কার্যক্রম হতে পারে, সেটা হলো প্রোগ্রাম। জি আচ্ছা, আমি এখন কোনো কমেন্ট করতেছি না। এনিবডি এলস? আর কি কেউ বলবেন প্রজেক্ট বা প্রোগ্রামের মধ্যে? রবি ভাই মনে মনে বলতে চাচ্ছে কিছু। জি রবি ভাই বলুন। রবি ভাই তো বলছেন মনে হয়। আমি বলেছি। জি জি, রাকিবুল ইসলাম ভাই সাহেব বলবেন মনে হয়। যে আমি রবি ভাইয়ের সাথে এখন পোষণ করছি, আমার কাছেও এটা মনে হচ্ছে প্রজেক্টটা এটা ব্রড এবং প্রজেক্টের আন্ডারে আমরা বিভিন্ন প্রোগ্রাম করি। আচ্ছা, ঠিক আছে। এনিবডি এলস? আমাদের এখানে কি আপারা আছেন? কোন আপারা কি জয়েন করছেন এই প্রোগ্রামে? আপা আছেন, মানে আপাদের মধ্যে কেউ আছেন? কিছুক্ষণ আগে কোন একজন ফিল্ড লিখলেন যে প্রজেক্ট মানে ওনারা মেসেজ দিচ্ছেন, মেসেজ অনেক সময়
ওনাদের কথা বলতে না, জানাচ্ছি। যদি আপারাও থাকেন ওনাদেরও পার্টিসিপেশন দরকার, সেটা আর কি। স্যার হ্যান্ড রেজ করলে আমরা আসলে দিচ্ছি আর কি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আমি চাচ্ছি সব জায়গা থেকে আসুক। আচ্ছা ঠিক আছে। জি, জুয়েল আলী ভাই মনে হয়। জুয়েল আলী ভাই বলুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রজেক্ট বলতে এরকম কোনো কিছু বুঝতে পারতেছি যে কোনো একটা আমার লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ করার জন্য যে কোনো পরিকল্পনা করা এবং তার একটা টাইম টেবিল ঠিক করা যে আমি কাজটা এখন শুরু করব এবং এই সময়ের ভিতরে শেষ করব, এরকম একটা কোনো টাইম টেবিল নিয়ে কোনো কাজের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা একটা প্রজেক্টের ভিতরে পড়ে। আর এই প্রজেক্টটা বাস্তবায়নের জন্য যে সমস্ত দিক নির্দেশনা, যে সমস্ত ডকুমেন্ট বা আমার ইনস্ট্রুমেন্ট এবং অর্থনৈতিক বিষয়গুলো যে পরিকল্পনা থাকে, এগুলো সবগুলো মিলেমিশে একটা প্রোগ্রাম হয়ে থাকতে পারে। আমার কাছে এরকম একটা ধারণা মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, গুড গুড। আর কেউ কি আছেন? রাসেল আহমেদ ভাই। কেউ আছেন আর? জি জি জি, আব্দুর রহিম ভাই। নোমান ভাই বলেন। স্যার আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে একটা প্রোগ্রাম হইতে পারে এরকম যেখানে একটা বছর ব্যাপী একটা এমপ্লয়ি প্রোগ্রাম, যেখানে একটা পিকনিক থাকবে, তারপর অথবা লিডারশিপ ট্রেনিং সেকশন থাকবে আমাদের এরকম এটার মতো। আর প্রজেক্ট হচ্ছে এই বছর ব্যাপী যে এনগেজমেন্ট প্রোগ্রাম তার একটা অংশ, যে প্রজেক্ট আমরা এই যে একটা পিকনিক অর্গানাইজ করলাম। জি আচ্ছা, তাহলে আপনার কথা হলো মানে প্রজেক্ট হলো প্রোগ্রামের পার্ট। জি স্যার। জি ওকে জি। আচ্ছা আমি কি তাহলে কনক্লুড করে আর কি কেউ কিছু বলবেন? স্যার টোটাল 8 জন হাত তুলে আছে আর কি। যদি হ্যাঁ বলেন বলেন বলেন, মানে যা বলা হয়েছে এর বাইরে কিছু বলার আছে কিনা, যারা অলরেডি কন্ট্রিবিউট করেছেন, ঠিক আছে বলেন, নো প্রবলেম, কারণ এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার আগে। জুবায়ের হোসেন ভাই বলেন। জুনাইদ বিন হোসেন, সরি জুনাইদ। জি জুনাইদ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমার কাছে মনে হচ্ছে যে প্রজেক্টটা হচ্ছে আমাদের স্বল্প মেয়াদী আর কি কিছু থাকে, যেমন আমাদের ফাউন্ডেশনে বছরব্যাপী অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করা হয়। শীতকালীন প্রজেক্ট, তারপরে রমজানের হচ্ছে ইফতার বিতরণ প্রজেক্ট, তারপর হচ্ছে সারা বছর ব্যাপী যেরকম জাকাত ফান্ড নিয়ে স্বাবলম্বীকরণ প্রজেক্ট। এই প্রজেক্ট গুলোকে মানে হচ্ছে এগুলো তো শুরু এবং শেষ থাকে, নির্দিষ্ট লক্ষ্য অর্জন হয়ে গেলে প্রজেক্ট গুলো শেষ হয়ে যায়। আর সারা বছরে আমরা কি প্রজেক্ট বাস্তবায়ন করলাম, কিভাবে করলাম, হ্যাঁ সেটার একটা বাস্তবিক রূপরেখার জন্য আমরা বছরব্যাপী একটা প্রোগ্রাম তৈরি করতে পারি। আচ্ছা ঠিক আছে, আর কে বলবেন এরপর? আরমান সাহেব। আছেন আর কেউ আছেন? প্রজেক্ট এবং প্রোগ্রাম, প্রজেক্টটা একটি লিমিটেড বিষয়, এটার একটি নির্দিষ্ট স্পেসিফিক উদ্দেশ্য থাকবে এবং এটা একটা শর্ট টার্ম অর্থাৎ একটা টাইম ফ্রেম থাকবে। যেমন আমাদের আসুনা ফাউন্ডেশনের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে যেমন আমাদের চ্যারিটি এন্ড সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টে আমরা অনেক সেবা চ্যারিটির জন্য আমরা অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করি। যেমন আমরা দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা প্রকল্প বাস্তবায়ন করি, সেলফ রিলায়েন্স করি, ইফতার বিতরণ করি, কুরবানি করি। এইগুলো আলাদা আলাদা এক একটা প্রজেক্ট, কিন্তু আমাদের ফুল যে কাজটা যে চ্যারিটি, এটা হচ্ছে প্রোগ্রাম। অর্থাৎ এই যে যেটার কোনো নির্দিষ্ট আমাদের গোলস অনেক, মানে এটা একটা অনগোয়িং প্রসেস আর কি প্রোগ্রামের বিষয়টা। আর প্রজেক্টের এটা একটা নির্দিষ্ট টার্গেট বা একটা লক্ষ্য উদ্দেশ্য বা একটা ডেডলাইন থাকবে, কিন্তু প্রোগ্রাম যেটি সেটির ডেডলাইন এটা মানে চলমান থাকবে, এরকম একটু কিছু বিষয়। জি জি ওকে, এনিবডি এলস? আরমান হোসেন ভাই বলতে পারেন, অনেকক্ষণ ধরে হাত করে। আরমান সাহেব বলুন। রাসেল আহমেদ ভাই। জি আসসালামু আলাইকুম। জি যে আসলে প্রজেক্ট বলতে যেটা বুঝি একটি নির্দিষ্ট উদ্দেশ্য, সময়সীমা এবং বাজেট সহ একটি একক কাজ। এক্ষেত্রে উদাহরণ দিলে বোঝা যায় যে আমাদের আসুনা ফাউন্ডেশনে যে মসজিদ কমপ্লেক্স হচ্ছে,
তো এই মসজিদ কমপ্লেক্সটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় এবং বাজেট সহ একটি একক কাজ, এটা মূলত প্রজেক্ট। আর প্রোগ্রাম হচ্ছে একাধিক সম্পর্কিত প্রজেক্টের একটি সংগ্রহ, যা একটি বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য একসাথে পরিচালিত হয়। আমাদের আসনা ফাউন্ডেশন থেকে আমাদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাবে আমরা কাজ করে থাকি। এটা বৃহৎভাবে একত্রিতভাবে একটা কাজ, যেটা হচ্ছে প্রোগ্রামের আওতার ভিতরে পড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি মনে হয় আর কোশ্চেন আর না নেই, কারণ আমরা সামনের দিকে আগাতে হবে। তো আমি উত্তরটা এই মাত্র পেলাম। আপনাদের সবার একটু মিক্সড, আমি বলবো যে মানে ইয়েটা আন্ডারস্ট্যান্ডিং। আপনাদের যা বলেছেন সবগুলোকে যদি আমি সামারাইজ করি, তাহলে আসল উত্তরগুলো চলে এসছে। তো এটা হলো আপনারা যেটা এখন যে এক্সাম্পল গুলো দিয়েছেন, এবং আরো 2-3 জন আগে এই কথাগুলো বলেছেন, যে প্রজেক্টটা হলো আসলে, ক্যান ইউ গো টু দ্য নেক্সট স্লাইড প্লিজ? নেক্সট স্লাইডে যান টু কাইন্ডলি। জি, জাস্ট এতটুকুই রাখেন। হ্যাঁ, এই প্রজেক্টের সেট অফ ইন্টারকানেক্টেড অ্যাক্টিভিটিস। প্রজেক্টের মধ্যে অনেকগুলো ইন্টারকানেক্টেড অ্যাক্টিভিটিস থাকবে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে, উইথ অ্যাভাইলেবল রিসোর্সেস। আপনার যে বাজেট আছে, যে ম্যান পাওয়ার আছে, সবকিছু দিয়ে একটা স্পেসিফিক অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য, and aimed at improving the well-being of the target group। এবং আপনার একটা টার্গেট গ্রুপ থাকবে। এই 5টা পয়েন্ট যতক্ষণ পর্যন্ত মিট না করে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা প্রজেক্ট বলবো, এটাকে অ্যাক্টিভিটি বলবো। তাহলে এটা কি ক্লিয়ার? এই এখন আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন মসজিদ প্রকল্প, সেটা আসলে ইয়েস ইজ গুড এক্সাম্পল। এটা ইন্টারকানেক্টেড। এই মসজিদ প্রকল্প করার জন্য আপনার অনেকগুলো অ্যাক্টিভিটিস করতে হচ্ছে। আপনাদের প্ল্যান পাস করতে হচ্ছে, তারপর এখানে ফাউন্ডেশন করতে হচ্ছে, তারপর কনস্ট্রাকশন ওয়ার্ক করতে হচ্ছে, তারপরে আপনাদেরকে এরপরে আনতে হবে দরজা জানালার কাজ, তারপরে এসির কাজ, স্টাইলিং এর কাজ। প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস, সবগুলো কিন্তু একটার সাথে একটা লিঙ্ক। সবগুলো মিলিয়ে কিন্তু আপনার প্রজেক্ট হবে, এবং সেটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকতে হবে। এটা কিন্তু ফর ইনডিফিনিট পিরিয়ড চলতে পারবে না। আচ্ছা, তারপরে আপনার কিছু রিসোর্সও থাকতে হবে। এই রিসোর্সটাও কিন্তু বাজেট, যেটা বাজেট প্লাস ম্যান পাওয়ার, সেটাও কিন্তু স্পেসিফাই করতে হবে এট দ্য বিগিনিং অফ দ্য প্রজেক্ট। আর সবকিছুর কেন কাজগুলো করব, স্পেসিফিক অবজেক্টিভ। আমার একটা স্পেসিফিক অবজেক্টিভ থাকতে হবে, অবজেক্টিভ থাকতে হবে। আর কার জন্য আমি কাজটা করছি, যাদের ওয়েলবিং এর জন্য কাজটা করছি, যারা আমার বেনিফিশিয়ারিজ, যারা আমার টার্গেট গ্রুপ, যারা আমার স্টেক হোল্ডার। এই 5টা জিনিস যখন আপনার একত্রে থাকবে, তখন আমরা এটাকে প্রজেক্ট বলবো। এর থেকে যদি একটা কম্পোনেন্টও মিসিং হয়, তাহলে কিন্তু এটাকে আমরা প্রজেক্ট বলতে পারবো না। ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? এনি কোশ্চেন অ্যাবাউট দিস? প্রশ্ন না থাকলে আমরা এখন প্রোগ্রামে যাই। আপনারা ঠিক রাইটলি মেনশন করেছেন। হ্যাঁ, প্রোগ্রামে যান, নেক্সট স্লাইডে যান। প্রোগ্রামটা কিন্তু আসলে অনেকগুলো প্রজেক্টের সমষ্টি। আপনারা 4-5 জন কিন্তু এটা বলেছেন। তাহলে প্রোগ্রামটা হলো অনেক বড়, অনগোয়িং। সেখানে 4-5টা বা কমপক্ষে একাধিক প্রজেক্টের সমন্বয় থাকতে হবে। যদি প্রোগ্রাম করতে বলতে হয়, তাহলে এটাতে কমপক্ষে একাধিক প্রজেক্ট থাকতে হবে সেখানে, এবং সবগুলো কিন্তু একটা সেন্ট্রাল গোল, সবার গোল থাকবে একটা। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন এই যে আমাদের বাংলাদেশে অনেকগুলো প্রোগ্রাম পরিচালনা করছে সরকার। একটা হলো ধরেন আমি বলতে পারি নিউট্রিশন প্রোগ্রাম। নিউট্রিশন প্রোগ্রামের কথা আপনারা শুনেছেন বাংলাদেশে? নিউট্রিশন প্রোগ্রাম আইডিয়া আছে কারো? নিউট্রিশন প্রোগ্রামটাতে এখানে 3টা কমপক্ষে ইন্টার রিলেটেড প্রজেক্ট আছে। প্রথমটা হলো প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ারের কাজটা কি? আমাদের দৈনন্দিন আমাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো দেখা, এবং মানে আমাদের যে ব্যক্তিগত হেলথ রিলেটেড যত সমস্যা সেগুলো সমাধান করা প্রাইমারি হেলথ কাজ। সেকেন্ড কম্পোনেন্ট হলো এখানে, সেকেন্ড প্রজেক্ট হলো এখানে আপনার নিউট্রিশনের জন্য এই যে আপনার যারা মালনারিশ বলি আমরা, অপুষ্টিতে ভুগে, তাদেরকে আইডেন্টিফাই করা, নাম্বার 2। এবং নাম্বার 3 হলো বেসড অন দিস তারপরে তাদেরকে প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়া। 3টা ডিফারেন্ট প্রজেক্টের 3টা কিন্তু ডিফারেন্ট অবজেক্টিভ। প্রাইমারি হেলথ কেয়ারের অবজেক্টিভ কি? ধরুন আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স গুলো, এদের কাজ হলো প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস দেওয়া।
ওদের অবজেক্টিভ হলো জাস্ট যে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। আবার সেকেন্ড প্রজেক্টে এর সাথে আসে কি হলো নিউট্রিশন। এখন যদি নিউট্রিশনটা যদি আমরা আলাদাভাবে চিন্তা করি, নিউট্রিশনের জন্য প্রাইমারি হেলথ কেয়ার যদি আমাদের না রাখি, তাহলে আপনি যতই নিউট্রিশন সাপ্লিমেন্ট দেন কাজ হবে না। কারো যদি ধরেন হেলথে কোনো প্রবলেম থাকে, আগে তার সেই বেসিক প্রবলেমগুলো সলভ করতে হবে, তারপরে আপনি নিউট্রিশন ইন্টারভেনশন দিলে নিউট্রিশনটা কাজ হবে, আর না হলে কিন্তু তারা এটা কাজ হবে না। তাহলে নিউট্রিশনটা হলো সেটা কিন্তু আলাদা একটা প্রজেক্ট, সেটা আলাদা একটা অবজেক্টিভ আছে, প্রাইমারি হেলথ কেয়ার আলাদা একটা অবজেক্টিভ আছে, কিন্তু আলটিমেটলি দুইটা প্রজেক্ট মিলিয়ে কি করতেছে, তারা আপনার এনশিওর করতেছে যে গুড নিউট্রিশন ইন দ্য কমিউনিটি। দুইটারই কিন্তু অবজেক্টিভ যখন এক হবে, মানে এক গোল হবে, এক সেন্ট্রাল গোল থাকবে একটা, কিন্তু তার নিজস্ব অবজেক্টিভ থাকবে, বাট দে উইল ওয়ার্ক টুয়ার্ডস অ্যাচিভিং এ সেন্ট্রাল গোল। সেই গোলটা যখন তাতে থাকবে তখনই সেটাকে আমরা বলবো প্রোগ্রাম। এখন প্রোগ্রামের মধ্যে প্রোগ্রাম হতে হলে তাহলে আমরা তিনটা ক্রাইটেরিয়া অলরেডি বলেছি। রিলেটেড প্রজেক্ট হতে হবে, তারা একত্রে মানে একটা সিঙ্গেল প্যাকেজ হিসাবে যেতে হবে, বাট তারা আলাদা আলাদা কাজ করবে এবং তারা অ্যাচিভ করবে একটা নির্দিষ্ট গোল। সেটা হলেই আমরা এটাকে সেই প্রজেক্টগুলোকে আমরা একত্রে কি বলবো, আমরা এটাকে বলবো হলো একটা প্রোগ্রাম। এখন এই প্রোগ্রামের জন্য যে প্রজেক্টগুলো, যে আমি 2টা বা 3টা ইন্টার রিলেটেড প্রজেক্ট বললাম, বা 4টা 5টা প্রজেক্ট হতে পারে একটা প্রোগ্রামের আন্ডারে, তাদের মধ্যে কিছু কমপ্লিমেন্টারিটি থাকতে হবে এবং সিনার্জি থাকতে হবে। কমপ্লিমেন্টারি মানে কি, একটা প্রজেক্টের কিছু কাজ আরেকটা যদি করতে পারি তাহলে আরেকটা প্রজেক্টের অবজেক্টিভ অ্যাচিভমেন্টের সহায়তা করবে। যেমন আমি বললাম প্রাইমারি হেলথ কেয়ার, তারা যদি ধরেন বাচ্চাদের ডিওয়ার্মিং করে, এই যে এই ক্রিমের ওষুধ খাওয়াই দেয়, বা তাদের যে হেলথ রিলেটেড যদি অন্য কোনো প্রবলেম থাকে, ধরেন কারো হাঁপানি আছে, কারো এই ধরনের কিছু প্রবলেম আছে, এগুলো যদি সলভ করে দেয় তাহলে হবে কি অল্প কিছু নিউট্রিশন ডোজে কিন্তু তার কাজ হয়ে যাবে। তাহলে প্রাইমারি হেলথ কেয়ার কিন্তু তার অবজেক্টিভ অনুযায়ী সে কাজটা করতেছে, তার হেলথ নিশ্চিত করতেছে, কিন্তু এই নিশ্চিত করার কারণে হয়ে গেল কি দ্বিতীয় প্রজেক্টটা আমাদের যে নিউট্রিশন প্রজেক্টটা, সেটা অবজেক্টিভ অ্যাচিভ করাটা ইজি হয়ে যাচ্ছে। আরেকটা এক্সাম্পল দেই, ধরেন কৃষি এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা জানি যে এগ্রিকালচারের ক্ষেত্রে আপনি ধরেন FAO তারা এসছে একটা প্রজেক্ট নিয়ে, তারা আমাদের উন্নত সিড দিবে। উন্নত সিড বা বীজ দিলে কিন্তু কাজ হচ্ছে না, এর সাথে আমার আরো কি লাগবে, আমার লাগবে হলো সার, আমার লাগবে পানি, আমার লাগবে ধরেন একটা আমরা বলি অ্যাগ্রোনমিক প্র্যাকটিস, মানে একটা ভালো প্র্যাকটিস, যে প্র্যাকটিসের মাধ্যমে তারা এই সার এবং পানি সহ দিলেই কিন্তু সে প্রপার ফলটা পাবে। এখন হয়তো উন্নত বীজটা দিচ্ছে ধরেন আমাদের বাংলাদেশের কি বলে এটা, এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। তারপরে এই যে যেটা বললাম টেকনোলজি নিয়ে যাচ্ছে কিন্তু এগ্রিকালচার এক্সটেনশন, আর সার বীজ এবং অন্যান্য যে সাপোর্টিং সেটা হয়তো দিচ্ছে আরেকটা ডোনার এজেন্সিস। তিনজনের কিন্তু 3টা অবজেক্টিভ, কিন্তু আলটিমেট গোল হলো কিন্তু প্রোডাকশন ইনক্রিজ করা। আমি বুঝাইতে পারছি এক্সাম্পলটা দিয়ে? এটাকে বলে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে হলো একটার কাজ আরেকটাকে পজিটিভলি এফেক্ট করবে, সেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি। আচ্ছা, এটা হলো প্রজেক্টের সাথে দুইটা বা 3টা বা 4টা যে প্রজেক্টগুলো থাকে, একটার কাজ আরেকটাকে কিছুটা আগায় দিতে হবে। আর সিনার্জিক মানে হলো, সিনার্জিস্টিক এফেক্টটা হলো যে ধরেন আপনার 3টা প্রজেক্ট আছে, এই 3টা প্রজেক্টই কিন্তু ওই পার্টিকুলার গোল পারপাস সার্ভ করার জন্য দরকার। যদি একটা প্রজেক্ট না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। আমি একটা এক্সাম্পল দেই, সেটা হলো আপনার পোলিও ইরেডিকেশন প্রোগ্রামের নাম শুনেছেন, পোলিও টিকা বিভিন্ন জায়গায় খাওয়ানো হচ্ছে। এটাতে কিন্তু 3টা ইন্টার রিলেটেড কম্পোনেন্ট থাকে, 3টা ইন্টার রিলেটেড প্রজেক্ট আছে। একটা হলো সাধারণত ইউনিসেফ অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা পোলিওর টিকা দেয়, এরা ফ্রি দেয়। ফ্রি মিনস তারা ডোনার থেকে টাকা নেয় এবং তারা ফ্রি ডিস্ট্রিবিউট করে। আচ্ছা, কিন্তু পোলিও টিকায় কিন্তু এখানের মধ্যে শুধু 1 নাম্বার পয়েন্ট না, পোলিওর টিকা তো আমার হলো, নাম্বার 2 কি লাগবে? নাম্বার 2 লাগবে হলো আমার যে সরকারকে দিচ্ছে সে সরকারের কিছু ফ্যাসিলিটিস ডেভেলপ করতে হবে তার হেলথ সেন্টারের মধ্যে। এর মধ্যে কি কি লাগবে হবে? 1 নম্বর সরকারকে এনশিওর করতে হবে সেখানে কিছু ধরেন ডিপ ফ্রিজ থাকতে হবে, কারণ এই টিকাগুলো বাইরে রাখতে পারবে না, এগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হবে। নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে না রাখলে টিকাগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে WHO যখন আপনাকে টিকাগুলো দিচ্ছে তখন গভর্নমেন্ট এনশিওর করতেছে যে আমার হেলথ সেন্টার গুলোতে অনেকগুলো ডিপ ফ্রিজ আছে যেখানে আমি
টিকাগুলা ওই নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে পারবো। শুধু সেটাও না, সরকারকে কিন্তু আরেকটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হলো ইলেকট্রিসিটি। যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে কিন্তু আপনার ডিপ ফ্রিজ কাজ করবে না। তাহলে দেখেন এখানে দুইটা প্রজেক্ট কিন্তু এক হয়ে গেল, দুইটা প্রজেক্ট কিন্তু এখানে আসছে। একটা হলো WHO, তারা দিচ্ছে পোলিও টিকা, সরকার কি দিচ্ছে, এনশিওর করতেছে যে আমি যে ফ্যাসিলিটিস গুলো দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা আমি প্রোভাইড করব। আচ্ছা, এই দুইটা এনশিওর করা হলো। এখনো কিন্তু আরেকটা কম্পোনেন্ট রয়ে গেছে, একটা প্রজেক্ট রয়ে গেছে, সেটা হলো এগুলাকে মাঠে নিয়ে যাওয়া, মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া, মাঠ পর্যায়ে ট্রেনিং দেওয়া, যে ম্যান পাওয়ার লাগবে তাদের, তারপর যে লজিস্টিক সাপোর্ট লাগবে, তাদের যে ট্রান্সপোর্টেশন লাগবে। নট অনলি দ্যাট, আবার তাদেরকে যখন এই পোলিও টিকাগুলো এখান থেকে ফিল্ড লেভেলে নিয়ে যাবে, তখন কিন্তু তাদের অনেকগুলো কুল বক্স বলে আমরা, ছোট ছোট কুল বক্স, যেখানে আপনার ধরুন 2 ঘন্টা বা 3 ঘন্টা তারা বরফ দিয়ে ওই ইয়েগুলাকে টিকাগুলোকে এতে রাখতে পারবে, একটা নির্দিষ্ট টেম্পারেচার মধ্যে রাখতে পারবে। তাহলে এখানে 3টা প্রজেক্ট। এখন চিন্তা করে দেখেন, যদি একটা কম্পোনেন্ট না থাকে, ধরেন পোলিও টিকা নাই, তাহলে তো প্রোগ্রামটা সাকসেসফুলি হলো না, কারণ আমাদের টিকা ছাড়া কাজ করবো কিভাবে? আচ্ছা, টিকা আছে ঠিক, কিন্তু সরকার কিন্তু আপনার ধরেন ওই যে বলে ইনফ্রাস্ট্রাকচারটা এনশিওর করতে পারলো না। আমার কি প্রোগ্রামটা সাকসেসফুল হবে? টিকা নিয়ে বসে আছে, তারপর আমি ফিল্ড লেভেলের স্টাফ নিয়ে বসে আছি, কিন্তু সরকার বললো সরি, আমার কাছে কোনো ধরনের ওই ফ্যাসিলিটিস নাই যে আমি এগুলো স্টোর করব, তাহলে আমার প্রোগ্রামটা কিন্তু সাকসেসফুল হবে না। আচ্ছা, আমাদের টিকাও এনশিওর হলো, সরকারও এনশিওর করলো, ঠিক আছে আমার সব আছে, কিন্তু এখন ফিল্ড লেভেলে নিয়ে যাওয়ার জন্য যদি ম্যান পাওয়ার এবং সেই সাপোর্টটা না থাকে, তাহলে কিন্তু এই প্রোগ্রামটা হবে না। তাহলে এটাকে বলা হয় সিনার্জিস্টিক, একটা ছাড়া আরেকটা কোনোভাবেই করা সম্ভব না। তাহলে বোঝা গেল কমপ্লিমেন্টারি এবং সিনার্জির মধ্যে পার্থক্য। কোনো প্রশ্ন আছে প্রোগ্রামের ব্যাপারে? যদি না থাকে তাহলে আমি জি ওকে, তাহলে নেক্সট স্লাইডে যান প্লিজ। আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। জি আচ্ছা, এতটুকুই থাকুক। এই এক্সাম্পলটা হলো আমাদের, আমরা একটা প্রজেক্ট ফান্ড করতেছি এখানে, এটা হলো জর্ডানে। এখানে একটা ওই যে সিরিয়ান রিফিউজিদের জন্য একটা বড় ক্যাম্প আছে, সেখানে প্রায় 1 লক্ষ রিফিউজি থাকে, জাতারি ক্যাম্প বলে। সেখানে আমরা যেটা করলো, তাদের একটা ফুড সিকিউরিটি প্রজেক্ট আছে। এই প্রজেক্টের আমাদের কাজ হলো তাদেরকে প্রতি মাসে পার হেড $30 করে দেওয়া হয়, পার ফ্যামিলিতে প্রত্যেকটা পার্সনের জন্য $30 করে দেওয়া হয়। এবং এই ক্যাশটা তারা, ওখানে কিছু নির্দিষ্ট দোকান আছে, এদের ভাউচার দিয়ে দেওয়া হয়, ওই ভাউচার দিয়ে তারা সেখানে শপিং করবে এবং তাদের ফুড সিকিউরিটি এনশিওর করা হবে এটা দিয়ে। তাহলে এটা হলো একটা ফুড সিকিউরিটি প্রজেক্ট। ক্লিক প্লিজ, নেক্সট ওয়ান। আবার সেখানে সাথে সাথে আমাদের একটা এডুকেশন প্রজেক্টও আছে। এডুকেশন প্রজেক্ট একই ক্যাম্পের মধ্যে একই বেনিফিশিয়ারিদের বাচ্চাদের জন্য এবং যারা ধরেন স্কুল এজ পার হয়ে গেছে তাদের জন্য। এখানে হলো কি, বাচ্চাদের জন্য হলো একটা এডুকেশন কোয়ালিটি এনশিওর করা, আর সাথে সাথে যারা একটু স্কুল পার হয়ে গেছে, বয়স পার হয়ে গেছে, তাদের জন্য এই যে আপনারা যেরকম ট্রেনিং করাচ্ছেন সে ধরনের ট্রেনিং করানো। এই দুইটা প্রজেক্টে কিন্তু আমরা একত্র করেছি। নেক্সট প্লিজ। হ্যাঁ, আমাদের এই দুইটাকে একটা প্রোগ্রামের আওতায় নিয়ে আসছি আমরা। সেটাকে আমাদের মেইন গোল হলো টু ফস্টার সাস্টেনেবল কমিউনিটি ওয়েলবিং। এখন আমরা যখন ফুড সিকিউরিটি প্রজেক্টের কথা চিন্তা করছি, তখন তাদেরকে ফুড সিকিউরিটি ফুড দিয়েছি। তারপরে আমরা একটা প্রবলেম ফেস করলাম। প্রবলেমটা হলো এই, আমরা দেখলাম যে অনেক বাচ্চা স্কুলে যাচ্ছে না ক্যাম্পের ভিতরে। তার কারণ হলো এরা করতেছে গিয়ে বাচ্চাগুলোকে প্রথম আমরা এডুকেশন প্রজেক্ট চালু করছিলাম। এডুকেশন প্রজেক্টে দেখতেছি যে অনেক বাচ্চা স্কুলে যাচ্ছে না। কারণটা হলো আইদার তাদেরকে করে কি চুরি করে বাইরে পাঠায় দেয়, ওরা ওই যে ভিক্ষা করে, অথবা অন্য জায়গায় যে কাজ করে আসে, কারণ তাদের আসলে ফুডের শর্টেজ। যখন আমরা এটা রিয়েলাইজ করলাম, তখন আমরা চিন্তা করলাম না, এটাকে প্রোগ্রামের আওতায় নিয়ে আসি। তখন আমরা তাদেরকে ফুড সাপ্লিমেন্ট দেওয়া শুরু করলাম। যখন ফুড সিকিউরিটি তাদের জন্য এনশিওর্ড হয়ে গেল, আলটিমেটলি দেখা গেল প্রত্যেকটা ছেলে বা মেয়ে তারা কিন্তু আবার তাদের স্কুলে ফিরে এসছে। তাহলে এই দুইটা মিলে আমরা আলটিমেটলি যেটা করলাম সেটা হলো একটা সাস্টেনেবল কমিউনিটি ওয়েলবিং জন্য আমরা কাজ করেছি। তাহলে বুঝতে পারছেন যে প্রোগ্রামটা, দুইটা প্রজেক্ট কিভাবে একত্র হয়ে একটা বড় ইম্প্যাক্ট করতে পারে। এনি কোশ্চেন? নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, আপনারা যে কাজগুলোর কথা আমরা একটু আগে আমরা এক্সাম্পল দিয়েছি, আসলে প্রজেক্ট যখন আমরা চিন্তা করি বা একটা প্রোগ্রাম যে পার্সপেক্টিভ আমরা চিন্তা করি, এখানে
এটা কিন্তু একটা সাইক্লিক অর্ডারে চলে। প্রোগ্রামের যে সিচুয়েশন অ্যানালিসিস এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এই যে ইয়েলো কালারের, সেটা হলো আসলে প্ল্যানিং। যেটা আমরা প্ল্যানিং এর কথা বলছি সেটা হলো এই সিচুয়েশন অ্যানালিসিস। আপনি সবকিছু জানলেন, সবকিছু করলেন, সবকিছু ডাটা নিয়ে আসলেন, আসার পরে আপনি আবার বসে ডিজাইন করলেন, সেটা আমাদের সেকেন্ড ফেজটা। ডিজাইনটা করার পরে দেন আপনি গেলেন বাজেটিং এর জন্য, থার্ড ফেজ। বাজেট করার পর দেন আপনি এটাকে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করলেন। ইমপ্লিমেন্ট করার পর যখন আপনার প্রজেক্ট শেষ তখন আপনারা কি করেন, অনেক সময় একটা ফিডব্যাক নেন, কাস্টমার ফিডব্যাক বলেন, অথবা যারা পার্টিসিপেট করছে তাদেরকে কেমন হলো আমাদের এই প্রজেক্ট, আমরা কি আর কোথাও কোনোভাবে উন্নতি আর কিছু ইমপ্রুভ করতে পারতাম কিনা, সেই এটা হলো আমাদের ইভ্যালুয়েশন। এবং সেটা করার পর সেটার ভিত্তিতে আপনারা কিছু শিক্ষা আপনারা নেন, বা আমরা এগুলো লেসন্স লার্ন বলি। সেই শিক্ষাগুলোকে আপনারা মোটামুটি যদি আপনারা যদি ক্যাপচার করেন, ভবিষ্যতে যদি আপনারা আবার একই ধরনের প্রোগ্রাম করতে যান, তখন কিন্তু এই যে শিক্ষা যেগুলো আপনার এখান থেকে হয়েছে, যে গতবার ও যাওয়ার সময় দেখা গেছে আমার অন দ্য ওয়েতে গাড়ি কাদার মধ্যে পড়ে গেছে, অথবা আমরা ওখানে গেছি ইলেকট্রিসিটি ছিল না, অথবা আমরা এই প্রবলেম ফেস করছি, ওই প্রবলেম ফেস করছি, তাহলে নেক্সট টাইম যদি আবার আপনি প্ল্যান করেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার মাইন্ডে চলে আসবে গতবার আমরা এই প্রবলেম ফেস করছি, কাজে এবার আমাদেরকে সেভাবে অ্যাকশন নিতে হবে যাতে করে এই প্রবলেমগুলো আমরা ফেস না করি। তাহলে সেটা করে আবার আপনি নতুন আরেকটা প্রজেক্ট শুরু করলেন। এটাকে বলা হয় প্রজেক্ট সাইকেল। আমাদের যেমন মানুষের জীবন চক্র আছে, প্রজেক্টেরও কিন্তু একটা জীবন চক্র আছে। আমাদের জীবন চক্র আর প্রজেক্টের জীবন চক্রের মধ্যে দুইটা পার্থক্য আছে। প্রথম পার্থক্য হলো আমাদের জীবন চক্র কিন্তু একটা পর্যায়ে শেষ, আমরা বাস এরপরে চলে গেলাম কবরে। কিন্তু প্রজেক্টের জীবন চক্র কিন্তু কখনো শেষ নাই। একটা প্রজেক্ট শেষ মানে তার পরবর্তী আরেকটা প্রজেক্ট শুরু হবে, বুঝা গেল এটা। আর সেকেন্ড থিং হলো আমাদের জীবন চক্র থেকে আমরা কিন্তু যে লেসন্স গুলো লার্ন করি সেগুলো আমরা যদিও অনেককে দেওয়ার চেষ্টা করি, হয়তো লিখিতভাবে আমরা লিখে যাই, বা আমরা আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়েদের মধ্যে সেই সব শিক্ষাগুলো দিয়ে যাই যে ভবিষ্যতে তুমি এভাবে কাজ করবা যাতে করে এই প্রবলেম ফেস না করো বা এরকম না করো, রাইট? তারা সেটা নিতেও পারে, নাও নিতে পারে। আমি মরে গেছি, তারা চিন্তা করলো বাবা বলে গেছে নিতে হবে, এমন কোনো কথা নাই, দরকার নাই। সেটা হলো আমাদের হিউম্যান লাইফের আমাদের যে লাইফ সাইকেল সেটার একটা ট্র্যাজেডি। আমরা প্রায় সময় কিন্তু লেসন গুলো লার্ন করি না। কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে যে ডিফারেন্সটা সেটা হলো আপনাকে অবশ্যই সেটা লার্ন করতে হবে। আপনি যখন একটা প্রজেক্ট প্রপোজাল ডেভেলপ করবেন তো সেখানের মধ্যে কিন্তু আপনাকে এই পয়েন্টটা লিখতে হবে যে আমাদের অতীতে এই ধরনের অভিজ্ঞতা হয়েছে, সেই অনুযায়ী আমরা প্রজেক্টে এইভাবে চেঞ্জ করছি, ডিজাইনটা চেঞ্জ করছি। তখন হবে কি, আপনি যখন এই প্রজেক্ট প্রপোজালটা সাবমিট করবেন তখন আপনার ডোনার খুব খুশি হয়ে যাবে, বলবে যে তারা তো অতীত থেকে কিছু শিক্ষা নিয়েছে। তাহলে এই দুইটা ডিফারেন্স হিউম্যান আমাদের লাইফ সাইকেল এবং প্রজেক্ট লাইফ সাইকেলের মধ্যে। একটা হলো প্রজেক্ট লাইফ সাইকেল কখনো স্টপ হয় না, একটার পরে নেক্সট প্রজেক্টে আপনি চলে যাবেন। আর হিউম্যান লাইফ সাইকেলের মধ্যে যেটা হলো আমরা একটা পর্যায়ে স্টপ, কিন্তু আমাকে আর রিসাইকেল হওয়ার কোনো সুযোগ নাই, যেটা হয়তো অন্য ধর্মে হয়তো থাকতে পারে যে তারা মনে করে পুনর্জন্ম, কিন্তু আমাদের তো পুনর্জন্ম নাই। এটা এক। নাম্বার টু হলো আমাদের জীবনে আমরা অনেক লেসন্স লার্ন করি, কিন্তু সেগুলো আমরা যখন ডিসিমিনেট করি, আমরা যেভাবে এগুলোকে ধরেন বিভিন্ন জায়গায় আমরা যে ইয়ে করি শেয়ার করি, সেগুলো কেউ কনসিডারেশনে আনতেও পারে, নাও আনতে পারে। কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এই লেসন্স গুলো লার্ন করতে হবে, এগুলা রেকর্ড করতে হবে, এবং সেগুলা কিন্তু পরবর্তী যে কোনো প্রজেক্টে সেগুলো কাজে লাগাতে হবে। এটাই হলো প্রজেক্ট সাইকেল বা প্রোগ্রাম সাইকেল। এখন প্রজেক্ট সাইকেল এটা সাইক্লিক কেন, আপনি একটু নেক্সট প্লিজ, নেক্সট স্লাইডে যান। এটা কেন এক জায়গায় থেমে যায়নি? জি, ক্লিক। এটা হলো, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আপনি এই যে সাইকেল, যে কতগুলো স্টেপের কথা আমি বললাম, ব্রডার স্পেক্টের কথা বললাম, প্রত্যেকটা স্টেপ একটা শেষ হলে দেন আপনি আরেকটাতে যেতে পারবেন। আপনি একটা প্রজেক্ট ধরেন সিচুয়েশন অ্যানালিসিস থেকে জাম্প করে আপনি কিন্তু ডিজাইনে যেতে পারবেন না। সরি, সিচুয়েশন অ্যানালিসিস থেকে আপনাকে আগে যেতে হবে কোথায়? ডিজাইন থেকে তারপর যেতে হবে আপনি ইয়েতে বাজেটিং এ। আপনি কিন্তু যদি মাঝখানে ডিজাইনটাকে ওমিট করে জাস্ট সিচুয়েশন বা আপনি প্ল্যানিং থেকে ডাইরেক্টলি আপনি যদি বাজেটে চলে যান তাহলে কিন্তু আপনার প্রজেক্ট সাকসেসফুল হবে না, এবং কেউ কিন্তু অ্যাপ্রুভ করবে না। আবার আপনি প্রজেক্ট ধরেন ডিজাইন করলেন, বাজেটিং করলেন না, বা বাজেট অ্যাপ্রুভ না করে সরাসরি ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন না। কাজেই প্রথম পয়েন্ট হলো এটা সাইক্লিক এই কারণেই যে এই একটা মানে কয়েকটা স্টেপ আছে এবং একটা স্টেপের পরে আরেকটা স্টেপ করতে হবে, স্টেপ বাই স্টেপ প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। নাম্বার টু হলো
আপনার প্রথম ফেজের সাকসেসের উপর কিন্তু দ্বিতীয় ফেজ ডিপেন্ড করবে, দ্বিতীয় ফেজের সাকসেসের উপর তৃতীয় ফেজ ডিপেন্ড করবে, তৃতীয় ফেজের সাকসেস বা ফেলিওর হোয়াট এভার ইট ইজ উপর তো পরেরটা ডিপেন্ড করবে। তার মানে হলো কি, আপনি যদি প্রথম ফেজটা যদি ঠিকভাবে হয় তাহলে অটোমেটিক পরেরটাও কিন্তু মোটামুটি আপনার ভুল কম হওয়ার সম্ভাবনা, এবং তার সেকেন্ড স্টেজে যদি আপনি সব ঠিক থাকে থার্ড স্টেজটা আমি খুবই স্মুথলি যাবে, আমরা যদি স্মুথলি রান করি। কিন্তু যদি দেখা যায় ইন বিটুইন কোনো এক জায়গাতে যদি আপনার কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে কি হবে, সেটা কিন্তু পুরা সাইকেলকে কিন্তু এফেক্ট করবে। শুধুমাত্র একটা ছোট মিস্টেক দেখা যাবে, আপনি ধরেন প্ল্যানিং এ করেছেন, আলটিমেটলি কিন্তু আপনাকে একদম শেষ পর্যন্ত কিন্তু এটার জন্য সাফার করতে হবে। সুতরাং আমাদেরকে সেটা এই জন্য এটা সাইক্লিক, যে একটা সিস্টেমের সাকসেসের উপরে পরের সিস্টেমের সাকসেস ডিপেন্ড করে। নাম্বার 3 হলো, আপনারা অলরেডি মেনশন করেছেন যে প্রত্যেকটা স্টেপের কিন্তু একটা স্টার্ট এবং এন্ড ডেট থাকবে। আপনি কিন্তু অনির্দিষ্ট কালের জন্য এক একটা স্টেপের জন্য রেখে দিতে পারবেন না, আপনাকে প্ল্যান করতে হবে যে আমি প্ল্যানিং স্টেজে কয়দিন সময় নিব, ডিজাইন স্টেজে কয়দিন সময় নিব, তারপরে আমি বাজেটে কয়দিন সময় নিব, ইমপ্লিমেন্টেশন কতদিনে করব, তারপর আমি ইভালুয়েশন কখন করব, এবং প্রত্যেকটা স্টেপে কিন্তু মনিটরিং করতে হবে। এই মনিটরিং করে তারপরে আমাকে ঠিক করতে হবে যে আমার এত ডেট, এবং সেই ডেট থেকে আপনি যে একজনে মেনশন করেছেন টিক বক্স, দেখতে হবে যে আমি 10 দিনে এই কাজটা করার কথা, কাজ শেষ হয়েছে কিনা, বাস ওই টিক বক্সে ইয়েস, তাহলে আপনি নেক্সট স্টেজে যান। এই জন্য এটা সাইক্লিক। আরেকটা হলো মনিটরিং এর কথা বললাম, মনিটরিং কিন্তু আসলে আমরা মনে করি যে মনিটরিং মনে হয়, আপনি অনেক অর্গানাইজেশনে দেখবেন তারা মনিটরিংটাকে শুধু ইমপ্লিমেন্টেশন স্টেজে চিন্তা করে, যখন ইমপ্লিমেন্ট করবো তখন মনিটর করব, ঠিক আছে, কিন্তু আসলে মনিটরিংটা হলো সব স্টেজেই। আপনি ধরুন প্ল্যানিং এর জন্য 10 দিন সময় নিয়েছেন, এখন আপনাকে 5 দিন বা 6 দিন পরে আবার বসে হিসাব করেন আমার তো এই কাজগুলো করার কথা ছিল, কাজগুলো আমি করছি কিনা, এই যে করছি কিনা এবং কতটুকু করছি, আর আমার 4 দিন সময় আছে আর কতটুকু কাজ বাকি আছে, এটাকে বলে মনিটরিং। আর মনিটরিং করে দেখলেন যে হ্যাঁ 4 দিনে আমি কাজ শেষ করতে পারবো কিনা, যদি না করতে পারি তাহলে আমার কি করতে হবে, আমি কি আরো অতিরিক্ত ম্যান পাওয়ার ঢুকাবো, নাকি আমি আরো কাজের গতি বাড়াবো, নাকি আমি আমার সময় আরো বাড়াবো, কারণ আমাকে তো এই 10 দিনের মধ্যে কিন্তু অ্যাচিভ করতে হবে। এটাই হলো মনিটরিং। আবার আপনি যখন ডিজাইন ফেজে আসবেন সেখানে আপনার টাইম এবং বাজেটের ব্যাপার স্যাপার আছে, সেটা আপনি মনিটরিং করতেছেন। আবার আপনি যখন প্রজেক্ট অ্যাপ্রুভালের জন্য আসলেন সেখানেও কিন্তু আপনি, এবং বাজেট, আপনি যে বাজেট দিয়েছেন এই বাজেটে যে সবাই পাস করবে বা সবাই এগ্রি করবে সেটাও কিন্তু না। তখন তারা যদি বলে যে না আমি এত বাজেট দিব না, তোমাকে প্রজেক্টের জন্য এত টাকা কেটে দাও, 10 লাখ টাকার জায়গায় আমি তোমাকে 7 লাখ টাকা দিব, তখন কিন্তু আপনাকে আবার চিন্তা করতে হবে, মনিটরিং করতে হবে 7 লাখ টাকা, তার মানে আমি কোন কোন কাজটা বাদ দিতে পারি বা কোন কোন জায়গায় আমি বাজেট কমাতে পারি যাতে করে 7 লাখ টাকার মধ্যে কাজটা শেষ করতে পারি। তার প্রজেক্ট যখন ইমপ্লিমেন্ট করতেছেন তখন কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আপনার যে একটা অ্যাকশন প্ল্যান, আপনারা বলেছেন অ্যাকশন প্ল্যানের কথা, অ্যাকশন প্ল্যানকে আমরা বলি ইমপ্লিমেন্টেশন প্ল্যান, প্রজেক্টের টার্মে এটাকে বলি ইমপ্লিমেন্টেশন প্ল্যান। সেই ইমপ্লিমেন্টেশন প্ল্যানে কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর এক একটা মাইলস্টোন থাকে, যে আমি প্রথম মাসে কি করব, দ্বিতীয় মাসে কি করব, তৃতীয় মাসে কি করব, এইভাবে, এবং কোন মাসে আমি কত টার্গেট ফুলফিল করব, সবকিছু থাকে সেখানে। সেই অনুযায়ী আপনি যখন ইমপ্লিমেন্টেশন শুরু করলেন তখন আপনি ওই ইমপ্লিমেন্টেশন প্ল্যান নিয়ে আপনি চেক করতেন আমি কি এই মাসে প্রথম মাসে টার্গেট মিট হলো নাকি হয়নি, যদি মিস হয়ে যায় তাহলে কি করতে হবে, আমাকে এক্সট্রা কাজ করতে হবে, আমি আমার ম্যানেজমেন্টকে জানাতে হবে যে আমাকে তো আপনি টার্গেট দিয়েছেন ফুলফিল করতে পারতেছি না, তাহলে ম্যানেজমেন্টের কোনো সাপোর্ট দরকার আছে কিনা, সবকিছু মিলে মনিটরিংটা কিন্তু ইমপ্লিমেন্টেশন ফেজে করতে হবে। এগুলো যখন শেষ হয়ে যাবে ইমপ্লিমেন্টেশন, তখন আর মনিটরিং এর কাজ শেষ, তখন আপনি যাবেন শুধু ইভ্যালুয়েশনে, যে আমি যে কাজটা করলাম এই কাজটা ভালোভাবে করলাম কি করলাম না সেটা আমি আসতেছি ডিটেল। তাহলে আর সবচেয়ে লাস্ট পয়েন্ট যেটা বললাম, সাইকেল রিপিটস ইটসেলফ, মিন্স আমি একটু আগে যে এক্সাম্পল দিলাম, মানুষ জীবনের আমাদের জীবন চক্রের সাইকেল কিন্তু মারা যাওয়ার সাথে সাথে শেষ, কিন্তু প্রজেক্টের সাইকেল কখনোই শেষ হয় না। যদি শেষ হয়ে যায় তাহলে যেটা হবে সেটা হলো মানে হলো আপনার এই প্রজেক্টটা সাস্টেনেবল না, আপনার এই প্রজেক্টটা আসলে ইফেক্টিভ ছিল না। এখন হয়তো আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি দরিদ্র বিমোচনের জন্য তাদেরকে ট্রেনিং দিলাম, তাদেরকে মেটেরিয়াল দিলাম, টুলস দিলাম, তার কাজ শেষ করে দিতে পারছে, খালাস আমি শেষ। আপনি যদি সেখানে শেষ করে দেন তাহলে কিন্তু আপনার অবজেক্টিভ, ওই যে প্রজেক্টের অবজেক্টিভ ফুলফিল হলো, কিন্তু ইন দ্য লং রান সেই লোকটা আসলে এটা কন্টিনিউ করতে পারছে কিনা, সে কোনো সমস্যা ফেস করছে কিনা, সে এটাকে আরো অন্যভাবে তার এটাকে আমরা যেটাকে বলি ভ্যালু এডিশন, আরো অন্য কোনো স্কোপ আছে কিনা, এটাকে আরো কিছু জিনিস অ্যাড করে অল্প কস্টে সে আরো বেশি বেনিফিট পাওয়ার, সেই জিনিসগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনার প্রজেক্ট কিন্তু ওখানেই ডেড, এরপরে কিন্তু ওই মানুষের মতো প্রজেক্ট শেষ। সুতরাং আমাদেরকে যেটা আপনারা একজনে মেনশন করছেন যে এটা কন্টিনিউয়াস প্রসেস, অনগোয়িং প্রসেস, আসলে কিন্তু ওই এই একই প্রজেক্ট হয়তো ধরেন যে আল সুন্নাহ ফাউন্ডেশন আপনারা
যে দরিদ্র বিমোচন প্রজেক্ট নিচ্ছেন, সেখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে। আপনার আমি দেখেছি অ্যানিমেল কম্পোনেন্ট আছে বা লাইভ স্টক কম্পোনেন্ট, ফিশারিজ কম্পোনেন্ট আছে, তারপর আপনাদের দোকান প্রকল্প আছে, তারপর আপনাদের ট্রেনিং প্রকল্প আছে, ইলেকট্রিশিয়ান এবং বিভিন্ন ধরনের আপনার টেকনিক্যাল ট্রেনিং দিচ্ছেন। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট। এখন এই প্রজেক্ট গুলো শেষ যদি আপনারা যদি এখানে শেষ করে দেন যে যাক আমি ওকে শুধু কি দিলাম, গরু দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ 1 বছর পরে গেলাম, তার গরুর বাছুর হলো, বাস আমি এখানে তাকে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু প্রজেক্ট শেষ হয়ে গেছে, প্রজেক্টের সাইকেল শেষ হয়ে গেছে। কিন্তু আপনি ওই যে আপনারা যেটা বলেন প্রোগ্রাম কনসেপ্টে, নেক্সট টাইম আমি আর তার জন্য কি নিতে পারি। আমি একটা এক্সাম্পল এখানের মধ্যে আপনাদেরকে শেয়ার করি। আসলে শায়কের সাথে আমার গত 5-6 মাস আগে মক্কাতে আলহামদুলিল্লাহ একটা আমরা উমরা করেছিলাম, ওনার সাথে দেখা হলো, ওনার সাথে আমার এই ব্যাপারে কিছু আলোচনা হয়েছিল। আমি ওনার প্রোগ্রাম দেখে, ওনার পরিকল্পনা দেখে আমি খুব মানে ইমপ্রেসড যে আলহামদুলিল্লাহ উনি চিন্তা করতেছেন এই যে ধরেন যাদেরকে এখন গরু দিল বা যাদেরকে ধরেন ওই যে সেলাই প্রশিক্ষণ দিল, এদেরকে নিয়ে এখন তো তারা ইমিডিয়েট প্রজেক্ট শেষ, কিন্তু এরপরে কি হবে নেক্সট টাইম তাদেরকে দিয়ে ধরেন যারা আপনার গার্মেন্টস এর ট্রেনিং নিয়েছে বা টেইলরিং ট্রেনিং নিচ্ছে, তাদেরকে যদি একত্র করে যদি একটা শোরুম করা যায় এবং তারাই যদি সেখানে সাপ্লাই দেয়, এটা হবে আপনার নেক্সট স্টেজ। তার মানে আমার প্রজেক্টটা কিন্তু শেষ হয়নি, এখন আমি প্রোগ্রামিং অ্যাপ্রোচে চলে যাচ্ছি, প্রজেক্ট থেকে প্রোগ্রামে। যাদেরকে আমি গরু দিয়েছি, তাদের গরুর বাছুর হয়েছে, তারা এখন মোটামুটি যে গরুর দুধ পাচ্ছে, এই দুধ দিয়ে কি শুধু তারা শুধু দুধ বিক্রি করবে? আমার যদি নেক্সট স্টেপ থাকে না শুধু দুধ দিয়ে আমি তাদেরকে আমি সীমাবদ্ধ রাখতে চাই না, আমি তাদেরকে চাই তারা আরো বেশি ইনকাম করুক। তাহলে কি করা যায়? আমি যদি 8-10 জন 20 জনকে একত্র করতে পারি খামারিকে দুধের গরুর, এবং তাদের সে সারপ্লাস দুধ যেটা থাকবে সবকিছু হয়তো তারা বিক্রি করতে পারবে না, সেটা দিয়ে যদি আমি ধরুন ছানা তৈরি করলাম, মিষ্টি তৈরি করা শিখাই দিলাম তাদেরকে, তাহলে দেখা যাবে ওই একই দুধ দিয়ে সে ডাইরেক্টলি বিক্রি না করে সে যদি অন্য আরেকটা এটাকে যদি প্রসেস ফুড তৈরি করে, তাহলে দেখা যাবে তার বেনিফিট আরো বেশি হবে। তারপরে মার্কেটের সাথে যোগ করে দেওয়া, তারপরে এইভাবে আস্তে 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 তাদেরকে একটা এন্টারপ্রেনার হিসেবে ডেভেলপ করা, যেটা আপনাদের একটা বড় প্রজেক্ট এন্টারপ্রেনার। সেই এন্টারপ্রেনারশিপ যাওয়া পর্যন্ত কিন্তু আপনাকে এটা কন্টিনিউ করে যেতে হবে। আদারওয়াইজ প্রজেক্ট যদি আপনি অতটুকুর মধ্যে শেষ করে দেন, তাহলে কিন্তু প্রজেক্টের সাইকেল শেষ, হিউম্যান লাইফের মতো আপনার কি হবে, ওই যে ইয়েটা শেষ হয়ে গেল, আপনার লাইফ জীবন চক্র শেষ, আর আপনি নেক্সট ইয়ার আপনি জানেন না কি হচ্ছে। তাহলে এটাকে বোঝা গেল কেন প্রজেক্ট সাইকেল এটা সাইক্লিক। আমরা অলওয়েজ এটাকে সাইক্লিক চিন্তা করতে হবে, কন্টিনিউয়াস প্রসেস চিন্তা করতে হবে, নেভার এন্ডিং প্রসেস। এটা কখনো আমরা বলতে পারবো না যে প্রজেক্ট শুরু করছি কাজে এখানে প্রজেক্ট শেষ হয়ে গেছে খালাস, নো। আমরা এরপরে কি করব সেই জিনিসটা চিন্তা রাখতে হবে। হয়তো আমি নেক্সট ইয়ার করতে পারতেছি না, মেবি আমি হয়তো পরের বছরে করব, কোনো অসুবিধা নাই, পরের বছরই করি। কিন্তু যাদেরকে আমি একবার সাহায্য করেছি, পরের বছর না পারি তারপরে হলো তাদের জন্য একটা কিছু প্রোগ্রাম রাখতে হবে, আনটিল তারা সেলফ সাফিসিয়েন্ট, আনটিল তারা স্বাবলম্বী হয়, ততদিন পর্যন্ত কিন্তু আমি তাদেরকে ছেড়ে দিতে পারবো না। এবং যখন তারা স্বাবলম্বী হয়ে যাবে এবং আমি মনে করি যে তারা এখন নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে আর আমার সাপোর্ট দরকার নেই, তখন আমি তাদেরকে দিয়ে আবার নতুন নতুন প্রজেক্ট করাবো। এবং এইভাবেই কিন্তু আমার এই প্রজেক্টটা চলতে থাকবে, এটাকে আমরা সাইক্লিক ইফেক্ট বলি। হ্যাঁ, তো এইভাবে চলতে থাকবে এবং আলটিমেটলি 1 জন থেকে 5 জন, 5 জন থেকে 10 জন, 10 জন থেকে 20 জন, এইভাবে বেনিফিটেড হতে থাকবে। এবং এইভাবে করলে একসময় দেখা যাবে সমাজের সব ধরনের দারিদ্রতা ইনশাআল্লাহ দূর হয়ে গেছে। এনি কোশ্চেন? তাহলে আমাদের নেক্সট ইয়েতে যান, স্লাইড প্লিজ। আচ্ছা, এখানে রাখেন। আমাকে এখন আমি আপনাদের থেকে কিছু আশা করছি, আমাকে জাস্ট শুধু পয়েন্টগুলো বলবো। জি, এনি কোশ্চেন? কেউ কি কোন প্রশ্ন করবেন? এই পর্যন্ত আমরা যা কভার করেছি, প্রজেক্টটা কি জিনিস, প্রোগ্রামটা কি জিনিস, প্রজেক্ট এবং প্রোগ্রামের মধ্যে এই পার্থক্যগুলো বললাম। প্রজেক্টের জন্য 5টা কম্পোনেন্ট দরকার, প্রোগ্রামের জন্য 5টা কম্পোনেন্ট দরকার। প্রজেক্টের কম্পোনেন্ট গুলো ইন্টার রিলেটেড হতে হবে, অ্যাক্টিভিটিস গুলো ইন্টার রিলেটেড হতে হবে, এবং সেখানে টাইম ফ্রেম থাকবে, বাজেট থাকবে, বাজেট বা রিসোর্স থাকবে, অবজেক্টিভ থাকবে, এবং আলটিমেটলি কিছু বেনিফিশিয়ারিজ টার্গেট গ্রুপ থাকবে। আর আমরা ক্ষেত্রে প্রোগ্রামের ক্ষেত্রে যেটা বললাম সেটা হলো সেখানে কতগুলো প্রজেক্টের সমন্বয় এটা হতে হবে, এবং সেগুলো কিন্তু ইন্টার রিলেটেড হতে হবে। এগুলো আলাদা আলাদা ভাবে করলে কিন্তু সেটা প্রোগ্রাম হবে না। আমি কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। একত্র হবে এবং তাদের মধ্যে কি থাকতে হবে, তারা সবাই কিন্তু কাজ করবে, তাদের নিজস্ব অবজেক্টিভ থাকবে, কিন্তু আলটিমেটলি একটা গ্লোবাল বা একটা বড় ধরনের একটা গোল থাকবে। সবগুলোই কিন্তু আলটিমেটলি সেই গোলটাকে
গোলটাকে হিট করার জন্য, গোলটা মিট করার জন্য বা টার্গেটটা মিট করার জন্য কি করবে, সবাই কাজ করে যাবে এবং আলটিমেটলি 3 জনের বা 4টা প্রজেক্টে মিলায় কিন্তু আলটিমেটলি আমি একটা বড় গোল অ্যাচিভ করব। আর প্রোগ্রামের ক্ষেত্রে আমরা আরেকটা 2টা এক্সাম্পল দিয়েছি। একটা হলো কমপ্লিমেন্টারিটি, একটার সাথে আরেকটা কমপ্লিমেন্ট থাকতে হবে, মানে একটা প্রজেক্ট তার যে আউটপুটটা আসবে, তার যে বেনিফিটটা আসবে, সেটা যাতে করে সেকেন্ড প্রজেক্টটার ক্ষেত্রে কিছু ভালো, কিছু পজিটিভ ইম্প্যাক্ট করে। সেকেন্ড আবার ফার্স্টের সাথে ইম্প্যাক্ট করতে হবে, থার্ডটা আবার সেকেন্ডটা ফার্স্টের সাথে ইম্প্যাক্ট করতে হবে, ইন্টারেক্ট করতে হবে। তাহলে হবে কি, আলটিমেটলি তিনটার কম্বাইন্ড ইম্প্যাক্টে আমার আপনার অবজেক্টিভটা অ্যাচিভ করাটা ইজি হবে। এটা হলো নাম্বার 1। আর সিনার্জিস্টিক ইফেক্ট যেটা বলছি সেটা হলো যে যদি 2টা বা 3টা প্রজেক্ট, তিনোটাই কিন্তু একটা যদি বাদ পড়ে যায় তাহলে প্রোগ্রামটা সাকসেসফুল হবে না। তিনোটা কম্পোনেন্ট কিন্তু একই সময় চিন্তা করতে হবে এবং একই ইম্পর্টেন্স দিতে হবে। যে একটা কম একটা বেশি ইম্পর্টেন্স দিলে কিন্তু আমার আলটিমেট প্রোগ্রামটা কিন্তু সাকসেস হবে না। কাজে একটার সাথে একটা লিঙ্ক, এবং কোনো একটা যদি মিসিং হয় তাহলে আমার কাজ শেষ, আমার আর সেই প্রোগ্রামটা আপনার সাকসেসফুল হবে না। এরপর আমরা আসছি প্রজেক্ট সাইকেলে। কেন প্রজেক্টটা সাইকেল, প্রজেক্ট কেন এক জায়গায় এসে শেষ না? আমরা বললাম যে প্রজেক্টের সাইকেল গুলো আলোচনা করলাম, করে আমরা সেটাই দেখালাম যে মানুষের জীবনচক্র আর প্রজেক্টের জীবনচক্রের মধ্যে কি পার্থক্য সেটা দেখালাম, এবং বললাম যে প্রজেক্ট একটা যখন শেষ হয়ে যাবে তার লিমিট, তখন সেখান থেকে আরেকটা নতুন প্রজেক্ট শুরু হবে এবং এইভাবে চলতে থাকবে রোলিং বেসিস আনটিল আমরা আমাদের মেইন গোল, প্রোগ্রাম অ্যাপ্রোচে যে গোল, ধরেন পভার্টি এরিডিকেশন বলেন অথবা যে গুড হেলথ বলেন, যেটাই বলেন, সেটা যখন অ্যাচিভ না করবো ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ করতে থাকবে। এই হলো আমরা সোফার ডিসকাস করেছি। এবার আমরা আসব, আপনার ধারণা কি কেন প্রজেক্ট ফেল হয়? আমাকে কয়েকটা পয়েন্ট দেন প্লিজ, আপনাদের কাছে, ব্যাক টু ইউ। সাধারণত প্রজেক্ট ফেইলের অন্যতম কারণ হচ্ছে প্রপার পরিকল্পনা না করা। হ্যাঁ, প্রপার প্ল্যানিং, গুড, ঠিক আছে। এছাড়াও মনিটরিং যথাযথভাবে না করা, রিস্ক কি রিস্ক থাকতে পারে সেটা নিয়ে পরিকল্পনা না করা, এই বিষয়গুলোই মোটামুটি। গুড, এক্সেলেন্ট। আর কেউ ই করতে পারবেন? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হইতে পারে, যাকে দিয়ে আমি প্রজেক্ট বাস্তবায়ন করব সেই বাস্তবায়নকারীকে সঠিকভাবে নির্বাচন করতে না পারা। হ্যাঁ, ইয়েস স্টাফ রিক্রুটমেন্ট, প্রপার স্টাফ রিক্রুট, জি, গুড, এক্সেলেন্ট। 4টা পেয়ে গেলাম আমি, 4টাই সঠিক। আর কেউ? জি, শারাফত ভাই, আপনি মনে কিছু বলবেন? বলেন। শারাফত ভাই, আপনি হ্যান্ড রাইজ করছেন, কিছু কি বলবেন? হ্যালো, আপনার কি ধারণা একটা প্রজেক্ট কেন ফেলিওর হতে পারে? দক্ষ জনবল দরকার। যত ভালো প্ল্যানিং করি না কেন, দক্ষ জনবল ছাড়া আমাদের প্ল্যানিং গুলো বাস্তবায়ন হবে না। এক্সেলেন্ট, জি। রবি আহমেদ ভাই বলতে পারেন। প্রজেক্ট ফেইলের একটা অন্যতম কারণ হচ্ছে যে প্রজেক্ট পরিচালনা মানে চলমান অবস্থায় রাইট ট্র্যাকে আছে কিনা সেটা বারে বারে মনিটরিং করা। মনিটরিং ঠিকঠাক মতো না হলে সেটাতে প্রজেক্ট ফেল হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ট্র্যাকিং, গুড, এক্সেলেন্ট। তারপরে দুলালী সাহেব বলবেন কিছু? জি, আমি বলতে চাচ্ছিলাম যে প্রজেক্ট ফেল হতে পারে যদি পরিকল্পনার ভিতরে কোনো গরমিল থেকে থাকে, বাজেটের সমস্যা থাকলে, বাজেটের সমস্যা, হ্যাঁ, জি, আবার সময় ব্যবস্থাপনাটার বিষয়টাও গুরুত্বপূর্ণ বিষয়। সময় যদি এদিক সেদিক হয়ে যায় সেক্ষেত্রে প্রজেক্টে ব্যর্থতা আসতে পারে। জি, আমার কাছে এটা মনে হয়। এক্সেলেন্ট। জি, রাফি করিম ভাই বলেন কিছু, অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন। প্রজেক্ট যে কারণগুলোতে ফেল করতে পারে, আমার আগে যারা বলেছে কয়েকটা পয়েন্ট অলরেডি বলেছে, যেগুলো বলা হয় নাই সেগুলো হচ্ছে দুর্নীতি ও অপচয়, নজরদারি ও মূল্যায়নের অভাব, বাস্তবতার সঙ্গে পরিকল্পনার মিল না থাকা, এবং ঝুঁকি ব্যবস্থাপনার অভাব থাকতে পারে, যোগাযোগের ঘাটতি থাকা, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেতৃত্ব যে দিবে তার নেতৃত্ব দুর্বল থাকা আর কি। হ্যাঁ, মানে লিডারশিপ, অ্যাকচুয়ালি, হ্যাঁ, উইক লিডারশিপ, হ্যাঁ,
স্যার আরেকটা জিনিসের জন্য হয়তো হইতে পারে, সেটা হচ্ছে আপনার ইন্টারনাল কন্ট্রোল উইকনেস থাকলে প্রজেক্ট ফেল করতে পারে অনেক বেশি। ইন্টারনাল কন্ট্রোল ঠিক আছে। এক্সেলেন্ট, আপনারা আসলে কিন্তু আমার সবগুলো পয়েন্ট নিয়ে আসছেন। এক্সেলেন্ট। রুমান ভাই কিছু বলতে চাচ্ছেন? রুমান ভাই কিছু? জি স্যার, একটা প্রজেক্ট ফেল করার ক্ষেত্রে অন্যতম একটি ভূমিকা রাখতে পারে যে একাধিক প্ল্যান একসাথে না রাখা। যেমন একটা প্ল্যান রাখলো, ওইটা ফেল করলে পরবর্তী একটা সেকেন্ড প্ল্যান বা তৃতীয় নাম্বার বা ফাইনাল প্ল্যান করতে নির্দিষ্ট একটি সময়ের প্রয়োজন। তার ভিতরে তার অনেক লস হয়ে যেতে পারে একটা প্রজেক্টের জন্য। সেক্ষেত্রে একাধিক প্ল্যান রাখা, যেমন ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং ফাইনাল স্টেজ, এরকম হলে প্ল্যান ফেল করার সম্ভাবনা খুবই কম থাকবে। মানে আপনার ওই ফ্লেক্সিবিলিটি আপনি যেটা বলছেন। এক্সেলেন্ট। আর কি কেউ করবেন? রুহুল কুদ্দুস ভাই বলতে চাচ্ছেন কিছু? জি, রুহুল কুদ্দুস সাহেব বলুন। রুহুল কুদ্দুস ভাই। আচ্ছা, আরেকজন হাত তুলেছেন, কি পারমিনা খাতুন। জি আপা, আপনি বলতে পারেন। আজিজুল হক ভাই বলতে পারেন, এরপর হাত তুলেছিলেন। জি, চেইন অফ কমান্ড না থাকা। চেইন অফ কমান্ড, হ্যাঁ জি, এক্সেলেন্ট। নুরুল ইসলাম ভাই বলতে পারেন, হাত তুলেছেন। জি, আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয় অনেক কথাই চলে আসছে যে আমাদের যদি মার্কেট ওরিয়েন্টেড প্রজেক্টটা না হয়, যুগোপযোগী যদি না হয়, তাহলে প্রজেক্ট ফেল করার চান্সেস থাকে। জি, এক্সেলেন্ট। রবি ভাই বলতে চাচ্ছেন কিছু আবার? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে একটা আইটেম বাদ আছে, যে প্রপার ম্যাটেরিয়ালস এর সাপ্লাইটা ঠিক আছে কিনা বা ঠিক রাখা, এটাও বন্ধ হলে প্রজেক্ট ফেল হতে পারে। এক্সেলেন্ট। আসলে আমার সব পয়েন্ট চলে আসছে। স্যার আমি দুটো পয়েন্ট বলতে চাই। কারো কি আছে নতুন কিছু অ্যাড করার? জি, একটা হচ্ছে ম্যান পাওয়ার অ্যানালাইসিস না করা, আর আরেকটা হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ যদি থাকে, যদি ম্যানেজমেন্টের সাথে ওয়ার্কারদের এক্সপেকটেশন গ্যাপ থাকে, তখন প্রজেক্টটা আসলে রান করা খুব টাফ হয়ে যায়। মাশাআল্লাহ, আপনারা আসলে আমি এই পর্যন্ত আপনাদের থেকে মোট 16টা পয়েন্ট পেয়েছি। আমি এবং আমার যে 10টা পয়েন্ট আমি আপনাদের সাথে ডিসকাস করবো সবগুলো এখানে চলে আসছে। আমাদের নেক্সট স্লাইডে যান প্লিজ। আমি আপনাদের কিছু এক্সাম্পল দেব এখন, মানে কিভাবে এগুলো আপনাদের সবগুলাই কিন্তু কারেক্ট। জি, প্রজেক্টের প্রথম ইয়েটা হলো, যদি আমরা সমস্যাটা আইডেন্টিফাই না করতে পারি, এর মধ্যে আপনাদের 3-4 জনে কিন্তু এর ভিতরে কয়েকটা পয়েন্ট বলে ফেলছেন, বাস্তবতার সাথে মিল না থাকা, তারপরে এই যে আপনি এক্সপেকটেশন গ্যাপ, এগুলো অনেক কিছু এর মধ্যে চলে আসে। আসলে এটা হলো কি, আমরা কি করি, একটা প্রজেক্ট প্রপোজাল সাবমিট করার, একটা প্রজেক্ট ডেভেলপ করার সময় আমরা বলি কি নিডস অ্যাসেসমেন্ট, তাই না? শুনেছেন আপনারা নিডস অ্যাসেসমেন্টের কথা প্রজেক্ট প্রপোজাল ডেভেলপমেন্টের আগে? জি জি, শুনেছি। হ্যাঁ, আপনার নিডস অ্যাসেসমেন্ট। আসলে কিন্তু এখানে আমরা সবচেয়ে বড় ভুলটা করি, আমরা প্রবলেমে না যে আমরা সরাসরি নিডস অ্যাসেসমেন্টে চলে যাই। আমাদেরকে আসলে আগে জানতে হবে রুট কজটা কি। রুট কজটা যদি আমি জানতে পারি, ওই কজটা জন্য আইডেন্টিফাই করতে পারি যদি প্রপারলি, ওই যে আমি সাইকেলটাতে দেখালাম যে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে, প্রথম স্টেজে যদি ভুল থাকে কিন্তু আমাকে কিন্তু সারা পুরা সাইকেল, পুরা প্রজেক্টটা কিন্তু সেই ভুলটা টেনে নিতে হবে। আমরা কখনোই কিন্তু প্রবলেম অ্যানালিসিস করতে যাই না, আমরা সরাসরি নিডস অ্যাসেসমেন্টে চলে যাই। আমরা একটা এজিউম করে নেই প্রবলেম মনে হয় এইটা, আসলে কিন্তু সেটা না। প্রবলেম অ্যানালিসিস আগে করতে হবে এবং জানতে হবে যে আমার আসলে মূল সমস্যাটা কোথায়। তারপরে আপনি সেই সমস্যার উপর ভিত্তি করে দেন আপনি সেই সমস্যার নিডস অ্যাসেসমেন্ট করতে যান। ঠিক আছে, এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার ওয়ালের মধ্যে একটা ক্র্যাক দেখা দিল, আপনার সামনে দুটো অপশন আছে। আপনি একটা করতে পারেন যে একটা বিল্ডারকে ডেকে এনে আপনি ওয়ালের প্লাস্টার ফেলে দিয়ে নতুন করে প্লাস্টার করে রং করে দিলেন, দেখা গেল 6 মাস পর আবার সেই ক্র্যাকটা ফিরে আসছে। আর সেকেন্ডটা হলো আপনি চিন্তা করে পারেন না, আমি আগে যেটা আইডেন্টিফাই করি সমস্যাটা কি। দেখা যাবে হয়তো আপনার ফাউন্ডেশন হয়তো এটা স্লাইড করে নিচের দিকে নেমে গেছে। তাহলে আপনি যদি সেটা আইডেন্টিফাই করতে পারতেন প্রথমেই, তাহলে যেটা কি হতো, আপনি যদি ফাউন্ডেশনটাকে ঠিক করে দিতে পারতেন, তারপরে যদি আপনি প্লাস্টারিং এ আসেন, আপনাকে হয়তো আর 10 বছর 20 বছর আর কিছু হাত দিতে হবে না। আদারওয়াইজ প্রত্যেক বছরে কিন্তু এই সমস্যাটা দেখা দিবে। এই জন্য প্রবলেম অ্যানালিসিসটা আমরা করতে যাই না। প্রবলেম অ্যানালিসিস না করে সরাসরি আমরা এজিউম করে নেব সমস্যা মনে হয় এটা, কিন্তু প্রবলেম অ্যানালিসিসের কিছু মেথড আছে। আমি ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আর
সুযোগ হয় আমি আপনাদেরকে এগুলো আমরা বলি পার্টিসিপেটরি অ্যাপ্রেজাল টেকনিক, সোশ্যাল রিসার্চ, সেগুলো কিভাবে প্রবলেম অ্যানালিসিস করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। তো এই যে প্রবলেম অ্যানালিসিস, এই প্রবলেম অ্যানালিসিস না করে আমরা সরাসরি নিডস অ্যাসেসমেন্টে চলে যাই, এবং সেটা করার জন্য যেটা হচ্ছে, তখন আমি যদিও নিডস অ্যাসেসমেন্টটা মোটামুটি একুরেট হয়, তারপরে যেহেতু আমি সমস্যা সম্পর্কে জানি নাই, আমি ওই নিডস অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে যখন একটা প্রজেক্ট প্রপোজাল সাবমিট করলাম, এরপর আমি যখন প্রজেক্ট ইমপ্লিমেন্ট করলাম, কোনো না কোনো পর্যায়ে এসে কিন্তু সমস্যাটা দেখা দিবে। দেখা যাবে যে আমি হয়তো টেম্পোরারি তার প্রবলেম সলভ করছি, কিন্তু লং লাস্টিং প্রবলেম সলভ করতে পারি নাই। তার মানে হলো সেই লোকটা কিন্তু আবার 2 দিন পর এসে আমার কাছে হাত পাততেছে। আপনাদেরকে একটা এক্সাম্পল দেয়, আমি ইংল্যান্ডে থাকি বেসিক্যালি। আমি ওখানে দেখি, আপনারা জানেন ওখানে যেহেতু সিলেটের লোক সংখ্যা অনেক বেশি, বিশ্বাস করবেন কিনা জানি না, প্রত্যেকটা ঘর ইংল্যান্ডে এক একটা এনজিও। তারা নিজেরা প্রতি বছর তাদের এলাকাতে প্রচুর পরিমাণ দান খয়রাত করে, সে জায়গাতে হোক, বিভিন্ন কারণে হোক। তারা কাউকে রিক্সা কিনে দিচ্ছে, গরিব আত্মীয় স্বজন হোক বা তাদের লোকাল মানে গ্রামের লোক হোক, কাউকে হয়তো ধরেন একটা গরু কিনে দিল, কারো এই করলো সেই করলো। 1 বছর পরে যায় দেখে সেগুলো আবার বিক্রি করে দিচ্ছে, নাই আবার সে এখন আর আপনার কাছে আসতেছে না, সেকেন্ড আরেকজন ওই গ্রামের আরেকজনের কাছে যাচ্ছে। সে কিন্তু জানতেছে না যে ফার্স্ট জন তাকে হেল্প করছে, তখন আবার সে তাকে সেকেন্ড আবার এক করলো, এবং এভাবে হয়তো 2-3 বছর পর আইসা সে আবারও প্রথম জনের কাছে আসতেছে। এই যে প্রবলেম, আসলে তারা কিন্তু প্রবলেমটা আইডেন্টিফাই করেন। তাদের যে প্রবলেমটা দরকার ছিল সেটা হলো তাকে মোটিভেট করা, তাকে আসলে ইয়ের মধ্যে আনা, যে আপনার তার কনভিন্স করা যে আসলে এভাবে মানুষের কাছে হাত পাতাটা ইজ নট এ গুড প্র্যাকটিস। তোমাকে যেটা করতে হবে সেটা হলো আগে তুমি নিজে ঠিক করো তুমি কি করবে, এবং কি পরিমাণ তোমাকে টাকা এবং কি ট্রেনিং যা যা দরকার সব দিব। আমি দরকার হলে 3 বারে তোমাকে 30,000 টাকা না দিয়ে একবারে তোমার পিছনে 30,000 টাকা খরচ করবে, যাতে করে আর কেউ তোমাকে আর কোনোদিন তোমার দিকে অন্য কারোর কাছে হাত পাততে না হয়। এই যে অ্যাওয়ারনেসটা তৈরি করে, এই যে প্রবলেমটা আইডেন্টিফাই করে, এই প্রবলেম আইডেন্টিফাই না করার ফলে এই সমস্যাগুলো হচ্ছে। সিমিলারলি যে কোনো প্রজেক্টে আপনার যখন প্রজেক্ট করবেন, আগে চিন্তা করতে হবে যে আমার মূল কজটা কি, কেন আমি তাকে হেল্প করব, আগে সেটা জানতে হবে। সে অনুযায়ী তার নিড কি, দেন আমরা সেখানে নিশ্চয় যাব। আচ্ছা, তারপর হলো কি সেকেন্ড থিং হলো রিয়েল নিড আইডেন্টিফাই করা এবং প্রায়োরিটাইজ করা। রিয়েল নিড আইডেন্টিফাই করতে যাওয়াটাও কিন্তু ভেরি ভেরি প্রবলেমেটিক, এই সেন্সে যে আপনি যখন নিডস অ্যাসেসমেন্ট করতে যাবেন, তখন আপনি যদি 100 জন লোককে সার্ভে করবেন, একই প্রবলেমের জন্য যা দেখা যাবে 100 জন কিন্তু 100 রকমের প্রবলেম নিড দিতেছে। আপনার পক্ষে কিন্তু 100টা নিড দেওয়া সম্ভব না, নিড ফুলফিল করা সম্ভব না। আপনার টার্গেট হয়তো 5টা বা 7টা। এই জন্য তখন যদি 100টা নিডে কিন্তু আসলে দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল, আপনাকে তখন এটা প্রায়োরিটাইজ করতে হবে, আসলে কোন নিডটা দিলে আমার ম্যাক্সিমাম ইম্প্যাক্ট হবে, ম্যাক্সিমাম লোক বেনিফিটেড হবে। এই যে আইডেন্টিফাই করাটা, প্রায়োরিটাইজটা করা, এটাও কিন্তু একটা বেশ বড় চ্যালেঞ্জ, এবং এটার জন্যই কিছু পার্টিসিপেটরি অ্যাপ্রেজাল টুল আছে, সেগুলো দিয়ে কিন্তু এই কমিউনিটি নিড আইডেন্টিফাই করাটা ইজি হয়। কিন্তু আমরা কিন্তু সেই দিকে যাই না। আমরা যেটা করে গেলাম, দরকার হলে একটা সার্ভে করা দরকার, সার্ভে করে চলে আসলাম, এটা দরকার, ঠিক আছে এটা দিয়ে দাও, কিন্তু সেটা হলে কিন্তু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে না। নাম্বার 3 হলো, আপনারা অলরেডি মেনশন করছেন, এক্সপিরিয়েন্স স্টাফ রিক্রুট করা। এটা কিন্তু দক্ষ জনবল যদি না থাকে, আপনার যত ভালোই প্রজেক্ট প্রপোজাল হোক, যত ইমপ্লিমেন্টেশন ভালো হোক, কিন্তু আপনার জনবল বা যাদেরকে দিয়ে আপনার প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবেন, তারা যদি এক্সপিরিয়েন্স না হয়, তাহলে কিন্তু আপনার প্রজেক্ট ফেলিয়ার হতে বাধ্য। নাম্বার 4 হলো পুয়ার প্ল্যানিং। এটা আপনারা মেনশন করেছেন অলরেডি। প্ল্যানিংটা কিন্তু দেখেন, এখানেও কিন্তু আরেকটা সমস্যা, আমি জানি না আপনাদের, যেহেতু আপনাদের নিজস্ব প্রজেক্ট নিজেরাই করেন, আপনারা তো বাইরে থেকে ফান্ড নিচ্ছেন না। যদি বাইরে থেকে ফান্ড নিতেন, তখন কিন্তু আপনাদেরকে যেটা করতে হতো সেটা হলো একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান দিতে হতো প্রজেক্ট প্রপোজালের সাথে। আমরা যে প্রবলেমটা ফেস করি, আমি যখন মনিটরিং ইভ্যালুয়েশন করতে যাই, প্রজেক্ট প্রপোজাল যখন সাবমিট করে, তখন তারা কিন্তু একটা টেন্টাটিভ একটা দিয়ে দেয়, ইমপ্লিমেন্টেশন প্ল্যান দিয়ে দেয়, যে আমি এই অ্যাক্টিভিটিস এই মাসে করব, এই আমার টার্গেট ফুলফিল করবে এইভাবে। এখন ধরেন সে একটা প্রজেক্ট প্রপোজাল সাবমিট করলো ফেব্রুয়ারিতে, তার ধারণা ছিল সে জুনে প্রজেক্টটা স্টার্ট করবে, এবং সে অনুযায়ী কিন্তু সে তার ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা রেডি করছে, যে জুন থেকে আগামী মে পর্যন্ত 1 বছরের জন্য প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা ফাইনাল করছে। কিন্তু দেখা গেল কোনো কারণে সে জুনে কাজটা স্টার্ট করতে পারে নাই, হয়তো সে সেপ্টেম্বরে যায় কাজটা স্টার্ট করছে। এখন সেপ্টেম্বরে কাজ স্টার্ট করার পর তার লজিক্যাল তাকে কি করা দরকার, তার ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা রিভাইজ করা দরকার, সেপ্টেম্বর থেকে শুরু করবে। মোস্ট অফ দ্য এনজিওস কিন্তু সেটা করে না, তারাও পুরানটাই রেখে দিচ্ছে। তাহলে আপনি বলেন, এই যে আপনারা এখানে মেনশন করলেন, সে কিভাবে চেক করবে সে কোথায় আছে না আছে, সে কি তার টার্গেট ফুলফিল করতেছে না করতেছে, সেগুলো নাই। ওই যে আপনারা এখানে কমিউনিকেশন গ্যাপের কথা বলছেন, সেটা আমি আসবো সেখানের মধ্যে।
তারপরে এই যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপের জন্য অনেক সময় ওই এটা ফেলে দেওয়া হয় যারা মাঠ লেভেলে আছে তাদের উপরে। এখন তাদের কাছে যে ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা দেওয়া হয় সেটা কিন্তু সেন্ট্রালি যারা ডেভেলপ করছে ওদের সাথে কোনো কনসাল্ট না করে বলা হয়েছে যে তুমি প্রজেক্টটা শুরু করবে জুনে, শেষ হবে মেতে, এই কাজগুলো করতে হবে এই মাসে, বাস এই হলো তোমার ইমপ্লিমেন্টেশন প্ল্যান, তুমি আমাকে রিপোর্ট দেবে এটার উপর ভিত্তি করে। কিন্তু দেখা গেল কোনো কারণে আবার অনেক সময় দেখা যায় প্রজেক্ট হয়তো ঠিকই শুরু হয়েছে জুনে, কিন্তু মাঝখানে যে আপনারা বলেন কিছু রিস্ক এফেক্টেড আসলে, ধর একটা ফ্লাড আসলো অথবা কোনো ধরনের একটা ন্যাচারাল ডিজাস্টার হলো যার জন্য তার প্রজেক্টে এখানে কিছু হ্যাম্পার হয়ে গেছে। এখন ওই যে অ্যাডজাস্টমেন্টটা যদি তার না থাকে, করার সুযোগ না থাকে, তাকে যদি বলা হয় না যেটা দিয়েছি সেটাই তুমি করতে হবে, তখন তারা কি করে, তখন তো তার প্রজেক্ট ফেলিয়ার হতে বাধ্য। এই জন্য প্ল্যানিংটা এবং ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা এটা কিন্তু ফ্লেক্সিবল রাখতে হবে এবং সেটা অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, অ্যাকর্ডিং টু দ্য রিস্ক সেটাকে কিন্তু রিভাইজ করতে হবে, সেটা ম্যানেজমেন্টকে জানাতে হবে, আবার ম্যানেজমেন্ট কিন্তু ডোনারকে জানাতে হবে। এখন আপনারা ধরেন একটা ফান্ড নিলেন এবং আপনারা বলে দিলেন ডোনারদেরকে যে আগামী 1 বছর আমি 50টা ঘর করব, কোনো একটা কারণে দেখা গেল 50টা ঘর হয় নাই, করতে পারেন না, এটা হয়তো এটা আপনাদের বিয়ন্ড ইউর কন্ট্রোল, আপনারা হয়তো এটা কন্ট্রোলে নাই, কারণ যে কোনো ধরনের রাজনৈতিক পরিস্থিতি হতে পারে, তারপরে এই যে আবহাওয়াজনক পরিস্থিতি হতে পারে, হয়তো এমন হতে পারে যে ম্যাটেরিয়াল আপনারা চিন্তা করে সেই ম্যাটেরিয়ালটা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে না, যেখানে আপনি এখানে মেনশন করছেন যে আমরা ম্যাটেরিয়াল না পাওয়া যেতে পারে। বিভিন্ন রিস্কের কারণে আপনার কাজটা একটু ডিলে হয়ে গেল। এখন আপনি কিন্তু বসে আছেন যে প্রজেক্ট শেষ, আপনি আপনার ডোনারকে রিপোর্ট পাঠাবেন, দেখেন আপনার কাজটা শেষ হয়ে গেছে। এখন আপনি যদি নির্দিষ্ট সময় ডোনারকে না জানান যে ভাই আপনার ডোনার তো আমরা নিয়েছি কিন্তু এই কারণে এটা আমরা ফেব্রুয়ারিতে শেষ করতে পারবো না, এটা জুনে পর্যন্ত হবে, তখন ডোনার কিন্তু জুনে আপনাদের কাছ থেকে রিপোর্টটা এক্সপেক্ট করবে। কিন্তু